আজকে সিংহাসনের মহাসংগ্রামের সর্বশেষ খবরাখবর সব থেকে সবার আগে নিউজ 18 বাংলায় আপনাদের সামনে তুলে ধরেছে। আরো একবার কি কি ঘটনা ঘটলো, নির্বিঘ্নে ভোট হয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমাদের উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শিবাজি প্রতিম বসু, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক দেবাশিস সরকার, কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা প্রণয় রায়। আমরা একবার দেখে নেব এই সিংহাসনের মহাসংগ্রাম আজকে কিরকম হলো। কারণ শান্তিপূর্ণভাবে ভোট হলেও বিক্ষিপ্ত অশান্তি হলো ইসলামপুর, গোয়ালপুখর, হেমতাবাদ, আব্দুলঘাটা, ধূপগুড়ি। হেমতাবাদ শান্তিপূর্ণ ভোট পর্বে বিচ্ছিন্ন কিছু ঘটনা এইসব এলাকায়, কোথাও প্রার্থীর গাড়ি ভাঙচুর, যেমন মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর, যদিও তার গায়ে আঘাত লাগেনি। কোথাও বুথ জ্যাম, কোথাও আবার সাধারণ ভোটারদের নামে ইস্যু হয়ে গেল পোস্টাল ব্যালট। তিন লোকসভা কেন্দ্র, ৫,৭০০-র বেশি ভোট গ্রহণ কেন্দ্র। তাল কাটল সব মিলিয়ে ৪ থেকে ৫টি ঘটনায়। সকাল 10:30। ভোট চলাকালীনই হামলা রায়গঞ্জের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের গাড়িতে। গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়ে দুষ্কৃতীরা, ভেঙে যায় গাড়ির কাঁচ। ইসলামপুরের পাটাগাড়ার বুথ থেকে ফেরার সময় এই ঘটনা। আর যেগুলো লুট হচ্ছে সেখানে পুলিশের টিকি দেখা যায়নি, লোকাল পুলিশ তারা তালপাতা সেবা হিসেবে দাঁড়িয়েছিল। আমার উপর আক্রমণ হয়, বুথের উপর আক্রমণ হয়, আমার গাড়ি ভাঙচুর হয়। কিন্তু 1 ঘন্টা, এটা হচ্ছে 100 মিটারের মধ্যে আমি গেছি বুথটাকে প্রোটেক্ট করতে এবং প্রিজাইডিং অফিসারকে প্রোটেক্ট করতে। তখন সেই বুথের উপর আক্রমণ হয়, রড নিয়ে, লাঠি সোটা নিয়ে, রিভলভার নিয়ে, বন্দুক নিয়ে। সরকারি চাকুরে নন, পেশায় কাঠমিস্ত্রি, তবু তাদের নামে ইস্যু হয়েছে পোস্টাল ব্যালট। ভোটই দেওয়া হলো না। হতাশ হয়ে ফিরতে হলো গোয়ালপুখরের দুপকল প্রাথমিক স্কুলের বুথের 30 জন ভোটারকে। এখানে ভোট দিতে আসছি, বুথের থেকে বলতেছে যে তোমার সে পোস্টাল ভোট হয়ে গেছে। তো কেন পোস্টাল ভোট হয়েছে সে কথা বলেনি? সে কথা বলেনি, ওরা বলছে এগুলো কারণ আমরা বলতে পারবো না। গোয়ালপুখর ব্লকের লোহাগাছি স্কুলের 190 নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, ভোটারদের মারধর, ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইভিএম এর সিলের কাগজে তৃণমূলের নাম। ইভিএম বদলের দাবিতে ভোট বন্ধ থাকে হেমতাবাদে মহাজমবাড়ি স্কুলে। প্রায় 3.5 ঘন্টা পর শুরু হয় ভোট। ইভিএম এর বাক্সের মধ্যে যে কাগজটা গালানো কাগজটা আছে, সে বাক্সের মধ্যে 3টা বাক্সের মধ্যেই টিএমসি লেখানো আছে। প্রিসাইডিং অফিসার আছে, স্যার এটা কি ব্যাপার? ওরাও বলতে পারতেছে না, আমাদেরকে বুঝাইতে পারতেছে না। বুধবার রাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ হয়েছিল। ফিরে যান ভোটকর্মীরা। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর ভোট শুরু হয় আব্দুলঘাটায়। বিজেপির হয়ে কাজ করছেন প্রিসাইডিং অফিসার। এই অভিযোগে ছোট কুচলি বাড়িতে 1/215 নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। ধূপগুড়ির খলাই গ্রামে বুথ জ্যামের অভিযোগ। বিজেপির অভিযোগ ঘিরে চাপানুতর। জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গায় খাড়িজা বেরুবাড়ি এলাকায় হঠাৎই উত্তেজনা, বুথ জ্যাম, এমনকি ভোটারদের ভয় দেখাতে শূন্যে গুলি চালানোরও অভিযোগ বিজেপির। বুথ ভিজিট সেরে ফেরার সময় কালিম্পংয়ের স্থানীয় বিজেপি নেতার গাড়িতে হামলা হয়। তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। কমিশনের দাবি, দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ। ভোটে অনিয়ম নিয়ে বড় অভিযোগ নেই বিরোধীদেরও। বিচ্ছিন্ন কিছু ঘটনাতেই খালি উত্তেজনার আবহ। নিউজ 18 বাংলা। আমি রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসুর কাছে যাব। পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে রাখা হয় বিরোধীদের পক্ষ থেকে। পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোল হয়েছিল অবশ্যই, বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি অনেক জায়গাতেই। সেই সূত্র ধরে কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে। আজকে যে ভোটটা হলো সেইটা বোধহয় ব্যতিক্রমী। আপনি কি বলবেন?
না, ব্যতিক্রমী ভোট তো হয়েছে, কিছু জায়গায় গন্ডগোল হয়েছে তার খবর এসছে, এবং এটা হচ্ছে চাক্ষুষ যেটা করা যাচ্ছে টেলিভিশনের পর্দায়, সেগুলো তো অস্বীকার করা যাবে না, কিছু জায়গায় গন্ডগোল হয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, আমরা কিন্তু দেখাবো। যেমন চোপড়ার হাতি ঘিসায় ধুমধুমা রয়েছে সকালবেলায়, কিন্তু তারপরে দুপুরের পর কিন্তু আমরা এটাও দেখেছি যে নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশও অনেক জায়গায় গিয়ে দেখেছি যে তারা লাইন দিয়ে আবার ভোটারদের নিয়ে এসছেন, ব্যাক করেছেন, উন্মুখ করেছেন, এবং তারা শেষ পর্যন্ত ভোট দিয়েছেন। এখন একটা জায়গা এইখানে শিবাজিদা, এইখানে কিছুক্ষণ আগে পুলিশ অফিসার, প্রাক্তন পুলিশ অফিসার বা বিজেপি যারা, তারা বলছিলেন এটা নক্কারজনক ঘটনা, এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, যে পুলিশকে দিয়ে ভোটদাতাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং ভোট দেওয়া করানো হচ্ছে। না, পুলিশ তো প্রশাসনের অঙ্গ, তার মানে রাজ্য প্রশাসন অন্তত এক্ষেত্রে রাজ্য প্রশাসনের অঙ্গ হিসেবেও পুলিশ গেছে, সেই হিসেবে দেখছি, দল হিসেবে আমি দেখছি না। আমি খালি একটাই বলছি, বাংলায় কিন্তু একটা ধরনের যে একটা কি বলবো সংঘর্ষের রাজনীতি কিন্তু অনেকদিনই শুরু হয়েছে। এই সংঘর্ষের জায়গাটাতে কে ডমিনেট করবে, কে ডমিনেন্ট হবে, এই ব্যাপারটা নিয়ে একটা সংঘর্ষের জায়গা। যখন থেকে একজন প্রতিস্পর্ধী না থাকে তখন কিন্তু এই জায়গাটা, বাংলার যে রাজনীতি অত্যন্ত খারাপ, এই যে হিংসার জায়গা অন্য কিছুতে নেই, জাতপাতের ক্ষেত্রে কতটা নেই, আমরা অবাক হয়ে যাই। সেই রকম জায়গায় অয়ন একটাই খালি বলার বক্তব্য, যে সেই জায়গায় এখন একটা প্রতিস্পর্ধী আর একটা জায়গা তৈরি হয়েছে বিজেপি এই জায়গাটাতে। বিশেষ করে তাদের আশাও আছে, তারা মনে করছেন যে বিশেষ করে রায়গঞ্জের ক্ষেত্রে, দার্জিলিংয়ের ক্ষেত্রে যতটা আছে, রায়গঞ্জের ওপর তারা খুব জোর দিয়েছেন, এবং সেই জায়গা থেকে লক্ষ্য করে যে একটা প্রতিস্পর্ধার জায়গা থেকে, মানে এটা একতরফা হচ্ছে না, এই জায়গাটাকে প্রতিস্পর্ধার জায়গা বিজেপি করছে, যদিও বাকি দলগুলি সিপিএম এবং কংগ্রেস তারা রাজি নয়, তারা বিজেপিকে সেই জমি দিতে রাজি নয় কথায়, কিন্তু প্রতিস্পর্ধার দিক থেকে সিপিএম বা কংগ্রেসের মুখোমুখি তৃণমূলকে হতে হচ্ছে না, বিজেপিকেই হতে হচ্ছে। আমি প্রণয় রায় আপনাকে জিজ্ঞেস করব যে বারবার তৃণমূল কংগ্রেস নেত্রী প্রত্যেকটা সভায় এই বিজেপিকেই আক্রমণ করছেন, কারণ মোদী সরকার ক্ষমতায় আছে, মোদী সরকারকে বিদায় চান তৃণমূল নেত্রী। আজকে বলেছেন ন্যাশনাল বিদায় সার্টিফিকেট, এনআরসির বদলে এনবিসি। আজকে যেভাবে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, 5টা হয়ে গেল লোকসভা ভোট 5টা কেন্দ্রের, আপনারা আশা করতে পারেন একটাও আসন যেভাবে ভোট হচ্ছে? দেখুন, যেভাবে ভোট হচ্ছে, আসার চেয়েও বড় কথা হলো কতজন ভোট ঠিকমতো দিতে পেরেছে, সেটা হচ্ছে কথা। একটু আগে আপনি বলছেন যে বিক্ষুব্ধ ঘটনা, আমাকে বলুন যত বুথ আছে তার কি অনুপাতে সমস্ত টিভি চ্যানেলের ক্যামেরা পৌঁছাতে পেরেছে? আজকে যে টিভি চ্যানেলের ক্যামেরা পৌঁছাতে পেরেছে তার মধ্যে এটা ধরা পড়েছে, তার মধ্যে একটি চ্যানেলের একজন রিপোর্টারের মাথা পেটেছে। আজকে সকালবেলা আমি সেই চ্যানেলে ছিলাম, বলতে দিন এক মিনিট। তো এটাকে বিচ্ছিন্ন ঘটনা আমরা হয়তো আপাত দৃষ্টিতে বলছি যতটুকু রিপোর্টিং হয়েছে, কিন্তু যেখানে টিভি ক্যামেরা পৌঁছাতে পারেনি সেখানে কি অবস্থা হয়েছে আমরা এখন জানি না। তাহলে কি এরপরে নির্বাচন কমিশনের কাছে আপনাদের প্রস্তাব থাকবে যে প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, সংবাদ মাধ্যমকে পৌঁছতে হবে? না না, একদমই না। আমাদের একটাই থাকবে, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। এই প্রশ্নগুলো আসবে, নির্বাচন কমিশন বলছে তো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশন তো এখানকার অফিসারই বলছে এই নির্বাচন। আজকে এখানকার অফিসার নন, অজয় নায়ক এখানকার অফিসার নন। নির্বাচন কমিশনের তো কাজ হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। আজকে যে বাইটগুলো দেখাচ্ছিল, গ্রামের সাধারণ মহিলা তারা বলছে আমরা ভোট দিতে যেতে পারছি আর তৃণমূলীরা আমাদেরকে মেরেছে। যারা বিক্ষোভ দেখালো তাদেরকে পুলিশ আবার পেটালো ধরে। তো এইটা তো ইলেকশন কমিশন তৃণমূল বলছে বিজেপির ইন্ধন রয়েছে। বাইট গুলো তো সাধারণ মানুষের, ইন্ধনের প্রশ্ন আসবে কেন? যদি সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারতো তাহলে ওই পরিস্থিতি তৈরি হতো না। একটা কথা আমি যেটা বলছি যে এটা যে অত্যন্ত দুঃখজনক ঘটনা, গণতন্ত্রের পক্ষে কোনো অসুবিধার জায়গা নেই, কিন্তু আপনি যদি টোটাল যে জায়গাটাতে আমরা যদি ঠিক মতো দেখি, মূলত গোয়ালপোক মানে অর্থাৎ চোপড়ার কিছু জায়গা আমি যদি আলাদা করে দেখি, এবং কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও দেখেছি যে লোকেরা লাইন দিয়ে ভোট দিচ্ছে, সেটাও হয়েছে। মানে আমি বলছি যে আমি বলছি যে আবহ যদি এটা আছে, আমরা ভোটারদের তো চাই ভোটাররা ভোট দিতে যান, তো ভোট দিতে যান যাতে, সেটার জন্য তাদের মনে আমাদের এখান থেকে এই বাণীটাও যেতে হবে যে অনেকে ভোট দিচ্ছেন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। একটা সোজা হিসাব আমি বোঝাই, সেটা হচ্ছে দার্জিলিং যে লোকসভা, দার্জিলিং লোকসভার মধ্যে এই কেন্দ্রটা হচ্ছে
বাঙালি অধিষ্ঠিত সেই অর্থে সমতল, এবং যদি এবং অন্যান্য জায়গায় টিএমসি লিড করতে পারবে না, এই একটা কেন্দ্র যেখানে টিএমসি যদি লিড করতে পারে তাহলে দার্জিলিং কেন্দ্র আসতে পারে, অর্থাৎ খুব প্ল্যান মাফিক এই জায়গাতে গন্ডগোল করো। এবং যারা সকালবেলা মার খেলো ওরকম গন্ডগোল হলো, তারপরে কতজন সেখানে গেছে, কতজন ভোট দিতে পেরেছে, সেটা নিয়ে একটা সমস্যা। প্রথম দফার পর বাকি তিনটে জায়গায় কিন্তু অন্যরা রয়েছে, বাকি প্রথম দফার পর মুকুল রায় একেবারে বসে পড়েছিলেন নির্বাচন কমিশন সিইওর যে ঘর, সেই ঘরে দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী আরো বেশি করে আনার, সেটা আনা হয়েছে। একজন পুলিশ পর্যবেক্ষক রাখা হয়েছে, তার ওপরে আবার একজন বিশেষ পর্যবেক্ষক রাখা হয়েছে, সেই অজয় নায়েক। তিনি ঠিক কি বললেন একবার দেখে নেওয়া যাক। To the extent that one has to be satisfied, I am satisfied. Coming election, third phase or fourth phase, all booths are guarded by CPS. The elections were, to the extent possible, were free and fair. Are you satisfied? Yes. অজয় নায়ক তো এই রাজ্যের নন, বিবেক দুবে তো এই রাজ্যের নন, সমীর চট্টোপাধ্যায় কিছুতেই সন্তুষ্ট করা যাচ্ছে না। আপনারা বুথ দখল করেছেন, বুথ জ্যাম করেছেন, ছাপ্পা ভোট দিয়েছেন। আসল কথা, বিরোধী হিসেবে বিজেপি যে ধরনের সাংগঠনিক ভাবে এতটাই দুর্বল এবং হতাশায় ভুগছে, যে কারণে আসল কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ মনের মণিকোঠায় যে স্থান দিয়েছে, তিনি যে দলটা করেন এবং তিনি যে দলের প্রচারক, যেখানে মানুষের জন্য মানুষের দ্বারা সবকিছুই হয় এবং তার জন্যই উন্নয়নও তিনি করে গেছেন, এবং তার ফল হিসেবে যেটা প্রশ্ন আসছে গণতন্ত্র যেটা একবারে ভুলুণ্ঠিত হয়েছিল পূর্বে, যেভাবে ইতিহাস আমরা বাংলার রাজনীতিতে ভোটের সময় দেখি, আজকে সে অর্থে যে ধরনের কথা দুবে বা নায়েক বললেন, আজকে অন্তত এটা পরিষ্কার হলো যে বাংলায় শান্তি ফিরে এসছে, গণতন্ত্র ফিরে এসছে। আর যারা এই গণতন্ত্রকে আঘাত দিয়ে, বাহুবলী দিয়ে, কত সময় কোচবিহারে দেখতে হয়, কোন সময় আজকে চোপড়াতে দেখতে হয়, আসল কথা এটা ছোপড়াতে পরিণত হয়ে গেছে। কারণ একটা নারকেল অরিজিনাল মানুষ গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে, আজকে দুবে তো আমাদের নয়। মুখ্য নির্বাচন কমিশনের আন্ডারে আজকে ইলেকশন চলছে, যেখানে যারা আসবে তারাও অমান্য, যে তৃণমূলকে আঙুল তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতেই ঘটেছে। আসল কথা আমি আবার বলছি, সব তো মাননীয় মুখ্যমন্ত্রী না, এখানে আপনারা বলছেন আপনারা সবটাই অনুপ্রেরণার জন্য এত শান্তি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ভোটারদের ভোট দিতে হয়, ভালো লাগবে। ভোটাররা বিক্ষোভ দেখিয়েছে, সেখানে আমি দেবাশিস সরকারের কাছে আসবো। যেভাবে বিজেপি আপার হ্যান্ড নিচ্ছিল বলা যায় নির্বাচন কমিশনে, যে পশ্চিমবঙ্গে শান্তিতে ভোট সম্ভব নয়, আপনারা অন্তত বলুন বিরোধী দল হিসেবে, অন্তত নির্বাচন কমিশন আজকে শান্তিপূর্ণ ভোট করাতে পেরেছে কি পারেনি নির্বাচন কমিশন? ত্রিপুরাতে এই পরিবর্তনের পর আমরা দেখলাম যে একটা ঘটনা ঘটলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে দিল, মানে তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, 500 কম বুথে স্পেসিফিক ওই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে ক্যামেরা, তাতে যা ছবি ক্যাপচার হয়েছে, যে ওইগুলো পুনর্নির্বাচনের বিষয়টা উঠেছে এবং একটা নির্বাচন স্থগিত হয়েছে, প্রার্থী আক্রান্ত হয়েছে, ভাঙচুর চলছে। এই রাজ্যে 2011 পরিবর্তনের পর যে ধরনের রাজনৈতিক অরাজকতার কথা আমাদের মানুষের কাছে এসছে এবং মানুষ যেরকমভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অবজার্ভ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, ত্রিপুরায় পরিবর্তনের পর কিন্তু এক চেহারা আমরা লক্ষ্য করছি না, মাথায় রাখতে হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের রাজ্যে আমরা দুর্ভাগ্যজনকভাবে 11 পরবর্তী অবস্থায় অনেকটা অভ্যস্ত হয়ে গেছি যে নমিনেশন পেপার জমা নাও দিতে হতে পারে, প্রার্থীরা মার খেতে পারে, এটা পঞ্চায়েত পর্যন্ত পুরসভাতে দেখেছি। এই ধরনের স্পর্ধা বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছেছে 2019 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনায় ফুয়াদ হালিম আক্রান্ত হলো, গৌরাঙ্গ চ্যাটার্জি আক্রান্ত হলেন, এবং আজকের নির্বাচনের দিন প্রার্থী এবং তার গাড়ি আক্রান্ত হচ্ছে, এবং কুচবিহারের দিনও একই ঘটনা ঘটেছে। 4 জন লোকসভায় নির্বাচনের প্রার্থীরা যারা অংশগ্রহণ করছেন তারা আক্রান্ত হচ্ছে এই রাজনীতি। তার মানে কি বিজেপিকে ভয় পাচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে সিপিএম কে ভয় পাচ্ছে? আমি বলিনি, প্লিজ প্লিজ, না না বিজেপি এই প্রোটোকল কথা বলবেন, এই প্রোটোকল দেখে শুনে 11 সালে এই প্রোটোকল বলুন না, প্রোটোকল তো আমিও মানছি না। আপনি পরে এটা সময় এরকম করলে না আমরা সবাই একসাথে, সবাই একসাথে বিজেপিকে ভয় পাচ্ছে না, সিপিএম কে ভয় পাচ্ছে। আমি বলছি তাহলে বুঝতে হবে কেন্দ্রীয় বাহিনী একটা বুথ না, এই রাজ্যের নির্বাচনের যে বাতাবরণ তার সূচক হচ্ছে, সেই বাতাবরণে সাংসদ পদে যারা কন্টেস্ট করছে তারা আক্রান্ত হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। 1
2 নম্বর হচ্ছে এখানে আমরা একটা বুথকে নিয়ে আলোচনা করছি, কিন্তু যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রণয়দার সাথে আমি একটা জায়গায় সহমত হয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে গ্রাম যেখানকার মানুষরা ভোট দিতে আসবে, এই জায়গায় যে টেনশনটা কাজ করছে। আমি একদম গতকালের উদাহরণ দিচ্ছি। এই যারা বামপন্থী দল করেন তারা কমরেড বলেন, কমরেড অজয় মণ্ডল, দেখেছেন কাগজে নিউজ আছে দক্ষিণ 24 পরগনায়, যে সে একটা জায়গায় পঞ্চায়েতের পর সক্রিয় হয়েছিল জন্য কালকে কি নৃশংসভাবে তার জিভ মুখ আলাদা আলাদা করে কেটে তারপরে রেখে দেওয়া। এই ঘটনাগুলো যেটা দাবি করছে শুধু যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, এই ঘটনাগুলো দাবি করছে গণতন্ত্রের স্বার্থে, দাবি করছে যে স্টেরিলাইজেশন করতে হবে, এরিয়া ডমিনেশনে কাজ করতে হবে। যে দুটো বুঝতে পেরেছি না করলে বুঝতে পেরেছি শুধুমাত্র স্টেরিলাইজেশন করতে হবে, এরিয়া ডমিনেশন করতে হবে। এরিয়া ডমিনেশন শুরু হয়েছে কিন্তু আজ থেকে নয়, 1 মাস আগে থেকে ভোটের। অ্যাবসলিউটলি না, সেন্ট্রাল ফোর্সের কেন্দ্রীয় সেনাবাহিনী না কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ উপযুক্তভাবে থাকা, এই নিয়ে তো গত 1 মাস আমরা শুধু বিতর্কই করছি। এরিয়া ডমিনেশনের প্রথম কেন্দ্রীয় বাহিনী আসার পরই প্রথম 2-3 দিন যখন তারা মুভ করলো, তারপরে কিন্তু ডু ওভার ডু আমাদের বিরতিতে প্রচুর অভিযোগ করলেন দেবাশিস সরকার, এবং সিপিএম এর ওপরে অত্যাচার হচ্ছে এই সময় তৃণমূল কংগ্রেস করছে, এই অভিযোগও করলেন। যদিও আমরা চোপড়ায় দেখলাম ঘটনা ঘটেছে, যে ঘটনাটা তৃণমূল এবং বিজেপি রাজনৈতিক চাপানুতোর। একদল বলছে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, মারধর করছে, আর অন্যদিকে বিজেপি বলছে, তৃণমূল বলছে এরা বিজেপিরই ইন্ধনে হচ্ছে। চোপড়ার ঘটনা দিয়ে একটা বিরতিতে যাব। চোপড়ার দিঘি কলোনিতে ভোট গ্রহণ চলছিল নির্বিঘ্নে, আচমকাই উলট পুরাণ। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোট দিতে বাধা দিচ্ছেন তৃণমূল কর্মীরা, কয়েকজনকে মারধরও করা হয়েছে। চোপড়া বিধানসভার বিভিন্ন ব্লকে ভোট দিতে না পারার অভিযোগে এই মুহূর্তে জাতীয় সড়কে অবরোধ করেছে বিক্ষুব্ধ বাসিন্দারা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যে এখানে তারা ছাপ্পা ভোট করছে, এবং এই মুহূর্তে পুলিশের বিরাট টিম রয়েছে, বিরাট দল রয়েছে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। মারধর করেছে, হ্যাঁ মারধর করেছে 4 জনকে, 4-5টা ছেলে কাগজ কেড়ে নিছে আর মারধর করছে, কয় তোদের ভোট হয়ে গেছে, কয় তোদের ভোট হয়ে গেছে, চলে যা এখান থেকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভোটারদের বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এক তৃণমূল কর্মীকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই যুবক কয়েকজন ভোটারকে মারধর করেন, তাকে গণধোলাই দেওয়া হয়। বাধা দিলে পুলিশকেও ইট ছোড়া হয়। এই সেই অভিযুক্ত বা যে অভিযুক্তদের মধ্যে অন্যতম একজন, যারা এই সাধারণ গ্রামবাসীকে মারধর করেছে, তারাই কিন্তু এই সাধারণ এই যে বহিরাগত তাকে তারা আটক করে তাকে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ যুবককে আটক করেছে, তৃণমূল নেতারা অবশ্য পাল্টা অভিযোগ করছেন। আপনি যান বুঝে গেলে চেক করার কোনো ঝুট ঝামেলা নাই, সবাই সুখ শান্তিতে ভোট দিচ্ছে, যারা এই বিরোধী করছে সব বিজেপি করে নিজেরা। হাতি ঘিসা মোড়ে ফের শুরু হয় অবরোধ, পুলিশকে ইট ছোড়া হয়, বোমাবাজিও হয়, শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন তারা ভোট দিতে পারেননি, তাদেরকে গ্রাম থেকে নিয়ে এসকর্ট করে নিয়ে এই মুহূর্তে সেই 180 নম্বর বুথে নিয়ে যাচ্ছেন, দিঘি কলোনি বুথ, যেখানে সকাল থেকে সেখানে তারা ভোট দিতে পারেননি বলে অভিযোগ। এবং যে গ্রামবাসীদের নিয়ে আসা হলো তারা এই মুহূর্তে ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, এবং সেখান থেকে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিতে এসছেন। সকালে তো আপনারা ভোট দিতে পারেননি, এখন তো দিতে পারছেন? হ্যাঁ, এখন দিব, তো বলবো দিচ্ছি, এখন দাঁড়াইছি লাইনে। চোপড়া में but those voters are allowed to vote with the protection of the security forces. They were taken to the polling booth and they voted. ভোট গ্রহণ নিয়ে চরম অশান্তি, তবে অশান্তির আঁচ পড়েনি বুথের ভিতর। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই গোলমালের অভিযোগ কেন? আমি একবার এই ভোট কেন্দ্র যে বুথ রয়েছে সেখানে ঢোকার চেষ্টা করবো, এবং প্রিসাইডিং অফিসার রয়েছেন। এখন আগে কত বড় ঝামেলা এবং অবরোধ হয়েছে জানেন? আমি জানি না এটা নিয়ে। আপনার এই বুথে নাকি সাধারণ গ্রামবাসী ভোট দিতে পারছে না? সাধারণ গ্রামবাসী ভোট দিচ্ছে, আপনি দেখেন, আপনি থাকেন এখানে। দ্বিতীয় দফার ভোটে ব্যতিক্রম হয়ে থাকলো চোপড়ার দিঘি কলোনি। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা।
সিংহাসনের মহাসংগ্রামে উত্তেজনা অব্যাহত। সিপিএম এর ওপরে তৃণমূল কংগ্রেস অকথ্য অত্যাচার চালাচ্ছে, অভিযোগ সমীর চট্টোপাধ্যায়। তৃণমূল সিপিএম এর ওপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে। না, এগুলো তো মানে বলার জন্য বলা, আমি এখনো বলার জন্য বলা কি? দেবাশিস সরকার নির্দিষ্টভাবে তথ্য দিয়ে বললেন। দেবাশিস দার তথ্যের আগের 11 থেকেই তো মানে উনি রাজনীতিটা বোঝেন, তার আগেরটা বোঝেন না, এটাই আমার খুব খারাপ লেগেছিল অন্তত দেবাশিস দার কাছে। উনি খুবই সুন্দর করে বলেন, কিন্তু যেভাবে মানে একটা উনি জানেন হয়তো নেতাই, নন্দীগ্রাম, বানতলা, ধানতলা, হ্যাঁ, কেশপুর, গড়বেতা, এগুলোর ইতিহাস কিভাবে গণতন্ত্রকে আমরা পূজিত করেছি এবং কেন মানুষ 2011 মোটেই নয় তৃণমূলের হয়েছে কি একটাও তৃণমূলের এই 7 বছরের ইতিহাসে। বারবার যেটা আমরা বলছি যে মানুষের জন্য একটা সরকার তৈরি হয়েছে, মানুষের উন্নয়ন, মানুষের কর্মসংস্থান, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং কেন্দ্র সরকার শুধু নয়, আজকে সেটা ভারতবর্ষ ছেড়েও ইউনেস্কো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎকর্ষ বাংলা থেকে শুরু করে, মানে প্রয়োজন হয় না হানাহানি করার। না, দরকার হয় কেন? যারা করছে তাহলে দেবাশিস সরকার, তাহলে বিজেপি কেন মারধরের অভিযোগ করছে? কারণ একটাই, ভারতবর্ষে আজকে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতায় আসবে না। ইউনাইটেড ইন্ডিয়া বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অনেক রাজনৈতিক দল যারা ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা প্রায় সরকার গঠনের পথে। বেশ, আমি আসবো চোপড়ায় চলে যাব। সকাল থেকে চোপড়াই ছিল সংবাদ শিরোনামে, যদিও দুপুরের পর থেকে শান্ত পরিস্থিতি হয়। এখন ভোটের শেষ পর্যন্ত কি অবস্থা, আমরা সুজয় পাল আমাদের প্রতিনিধি, তার মাধ্যমে জানার চেষ্টা করব চোপড়ার পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। অয়ন্দা, দেখো, সন্ধ্যে 6টার পরে আমরা স্থানীয় লেভেলে যে বুথগুলি আছে সেখানে খোঁজ নিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে 80% বেশি ভোট পড়েছে এবং ভোট বন্ধ হওয়ার পর এই মুহূর্তে ইভিএম গুলোকে স্ট্রং রুমে নিয়ে আসার কাজ চলছে। এখানে তুমি জানো ইসলামপুর কলেজে চোপড়া বিধানসভার সবকটি বুথ এবং রায়গঞ্জ লোকসভার 3টি বিধানসভা অঞ্চলের স্ট্রং রুম তৈরি করা হয়েছে ইসলামপুর কলেজে। সেই স্ট্রং রুমের পথে এই মুহূর্তে আসছেন ভোট কর্মীরা। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে গ্রামে যে বুথে ঝামেলা হয়েছিল সকাল থেকে, যে বুথ ছিল সংবাদের শিরোনামে যেখানে গোলমাল চলছিল, সেখানে কিন্তু এখনো একটা চাপা টেনশন, চাপা উত্তেজনা রয়েছে। কারণ যেখানে ঝামেলা হয়েছিল তাদেরকে পরবর্তীতে পুলিশ তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানকার স্থানীয় একজনকে তৃণমূল কর্মী বলে যাকে মারধর করেন গ্রামবাসীরা, তিনি সেখানকার একজন পঞ্চায়েত সমিতির সদস্যের ভাই। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে তার কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা হতে পারে কিনা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা হতে পারে, সেই আশঙ্কায় কিন্তু গ্রামবাসীরা ভুগছেন। এছাড়াও চোপড়ার আরও বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর এসেছিল, সেই জায়গাগুলিতেও কিন্তু স্থানীয় মানুষরা আতঙ্কিত, চিন্তায় ভুগছেন যে ভোট তো মিটে গেল, কেন্দ্রীয় বাহিনী তো চলে গেল, এরপরে কি হবে? যারা প্রতিবাদ করেছিলেন, যারা রুখে দাঁড়িয়েছিলেন, যেসব জায়গায় ভোট নির্বাচন নির্বিঘ্নে হচ্ছিল না, ভোট বাধাদান করা হচ্ছিল, যারা প্রতিবাদ করেছিলেন, যারা রুখে দাঁড়িয়েছিলেন, তাদের উপর পাল্টা হামলা হবে না তো? তাদের উপর পাল্টা কোনো রকম ভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করা হবে না? কিন্তু এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে চোপড়ায় ভুগছে। চোপড়ার একটা বিরাট অংশে এই মুহূর্তে চলছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 80%-এর বেশি ভোট পড়েছে, কোথাও 84%, কোথাও 85%, কোথাও 87%, এমনটাও কিন্তু ভোট পড়েছে, নির্বাচন হয়েছে। কিন্তু দিনের শেষে অর্থাৎ বিকেল 4-5টার পরেই আবার কিন্তু সেই যে কেন্দ্রগুলি রয়েছে, যে বুথগুলি রয়েছে, সেই বুথগুলিতে কিন্তু নতুন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বহিরাগত যুবকদের আনাগোনা দেখা যায়। সেখানে একটা রিগিং এর বা ছাপ্পা ভোটের আশঙ্কা করছিলেন স্থানীয়বাসীরা। যদিও সেক্ষেত্রে বিকেলের দিকে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সতর্ক ছিল, যথেষ্ট তারা সদর্থক ভূমিকা পালন করেছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যে মোবাইল পেট্রোলিং ভেহিকেল ছিল, তারা ক্রমাগত বিকেলের দিকে বিভিন্ন বুথে গিয়েছে। একটু পরেই তোমার কাছে যাব। ছাপ্পা ভোটের বিষয়টা বলা হচ্ছে, কিন্তু ছাপ্পা ভোট যদি পড়ে থাকে তাহলে তো কেন্দ্রীয় বাহিনী হোক, নির্বাচন কমিশন হোক, তাদের নজরে থাকবে। এবং মুকুল রায় আজকে যখন নির্বাচন কমিশনে গেলেন তখন এই ছাপ্পা ভোটের অভিযোগ করেননি। আচ্ছা, মুকুল রায় কোনো পয়েন্ট অফ রেফারেন্স হতে পারে না। মুকুল রায় কেন করেনি? মুকুল রায় আগের দিনও ফেজ 1-এর পর গিয়ে উনি ওখানে গিয়ে যে শো অফটা করলেন, নির্বাচন কমিশনে আর কোন দল যাচ্ছে না, বিজেপি যাচ্ছে মুকুল রায়ের নেতৃত্বে। এটা কারেকশন করতে আবার তথ্য কারে ইলেকশন কমিশন গতকালকে যে তথ্য অফিশিয়ালি পাবলিশ করেছে তাতে সবথেকে বেশি সংখ্যক অভিযোগ জমা পড়েছে বামপন্থী দলের। না, আজকেও গেছে, আজকেও সামান্য অবস্থান হয়েছে মোহাম্মদ সেলিমকে আক্রমণের জন্য, হামলার জন্য। কিন্তু বিজেপি যেভাবে মুভ করছে আর কোন দল সেভাবে মুভ করেনি। বিজেপি যেভাবে মুভ করেছে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে বলা হচ্ছে। এবার
মুকুল রায়ের ওই মাটিতে গিয়ে বসে পড়া ইত্যাদি ইত্যাদি সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা না। আমি ছাপ্পা ভোটের প্রসঙ্গে একদম ছাপ্পা ভোটের প্রশ্ন একদম সুনির্দিষ্ট প্রসঙ্গ। এই চোপড়াতে 87% কোথাও 82% ভোট পড়েছে। আমি নিজে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনের লিয়াজো, আমি আপনাকে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, রায়গঞ্জ বিধানসভার ভেতর 5 নম্বর পার্টে 33 থেকে 38, 44 থেকে 46, 53 থেকে 50 কোনো খবর আছে কিনা? আমি রায়গঞ্জে পরে আসছি। আচ্ছা, গোয়ালপুকুর 2, মাহানা, ধর্মপুর 2 আর চোপড়াটা, আচ্ছা আমি রায়গঞ্জটা দেখছিলাম, দার্জিলিং এর ভেতর হচ্ছে ফাঁসি দেওয়া থেকে আমাদের এসছে আর মাটিগাড়া থেকে আমাদের এই জায়গাগুলো থেকে এসছে। এবার কেন যেখানে গন্ডগোল হয়েছে সেখানে নয়? না, আমি কি বললাম, এইখানে যে জিনিসটা হয়েছে সেটা আমি যে অভিযোগগুলো পেয়েছি তার ভেতর নেই। এবার সমস্যাটা আছে, সমস্যাটা কি? একটু আগে আপনারা বললেন যে প্রতিস্পর্ধা এবং রেফারেন্স ফ্রেম হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। সমস্যাটা তো হচ্ছে কংগ্রেসও তাই বলছে, সিপিএমও তাই বলছে, বিজেপিও তাই বলছে। একদম ঠিক। এবার এবং প্রতিস্পর্ধার জায়গাটা এসেছে বিজেপির। একদম। এবার এই প্রতিস্পর্ধার জায়গাটা হচ্ছে প্রচন্ড আঞ্চলিক। যেমন এই ফাঁসি দেওয়ার জায়গাটা বললাম, ফাঁসি দেওয়াতে হচ্ছে কংগ্রেস, শঙ্কর মালাকার মাটিগাড়া, ফাঁসি দেওয়া হচ্ছে তীরকে, হ্যাঁ, ফাঁসি দেওয়া মাটিগাড়া, এইসব জায়গাতে লড়াইটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের। রায়গঞ্জের, ইসলামপুরের এই জায়গাগুলোতে লড়াইটা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের। ওই কারণে এবার এই যে স্থানীয় প্রতিস্পর্ধার যে ব্যাপারটা হচ্ছে, এটা সেখানে বিজেপি নেই, বিজেপি না চোপড়ার ওই জায়গায় তো কংগ্রেস সেই রকম ভাবে নেই। চোপড়ার ওই জায়গাটা, চোপড়াটা কিন্তু দার্জিলিং লোকসভার ভেতর সমতল, মানে চোপড়ার পরিষ্কার। আমি যে তথ্যগুলো পেলাম আপনার কাছ থেকে, চোপড়ায় ছাপ্পা ভোটের কোনো খবর আমার কাছে নেই। চোপড়ার অভিযোগটা আমাদের তরফ থেকে করা হয়নি, রাইট? কিন্তু আপনি আরেকটা কথা বললেন যে অন্য কোথাও কিছু হয়নি, বাকি চোপড়াটা একমাত্র বিচ্ছিন্ন ঘটনা। আমি বলছি যে চোপড়াটা আপনাদের ক্যামেরায় আসা একটা ঘটনা, বাকি ঘটনা অনেক ঘটেছে। এবং সেটা আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। তার জন্য আমাদেরকে মাটিতে বসতে হয় না, কারণ আমরা তথ্য প্রযুক্তিবিদ, আমরা জানি যে সিভিজিল বা সুবিধা অ্যাপ দিয়ে কিভাবে করা যায়। ঠিক, আমি একবার আসি চোপড়াতে আমাদের প্রতিনিধি সুজয় পালের কাছে। সুজয়, চোপড়ায় পুলিশ, মানে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল যে যখন ঘটনাটা ঘটে সেই রকম ভাবে সক্রিয় ছিল না। আমরা জানার চেষ্টা করেছিলাম ওসির কাছ থেকে, তিনিও মুখে কুলু পেটেছিলেন। পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? যে সময় ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু ওসি কিছু বলতে চাইনি। তিনি জানিয়েছিলেন যে তার সুপিরিয়র অফিসার, অর্থাৎ তার যে উচ্চপদস্থ অফিসাররা আছে তাদের কাছ থেকে পুলিশের ভূমিকা নিয়ে যদি কিছু জানা থাকে বা কিছু অভিযোগ করা থাকে, তারা আমরা যেন তার উচ্চতর আধিকারিকদের সঙ্গে কথা বলি। কিন্তু পরবর্তীতে যখন গোলমাল আরও বাড়ে, আরও বেশি সংখ্যক সেখানে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি যাওয়ার পর যখন সেখানে আরও প্রচুর পরিমাণে ফোর্স পাঠানো হয়, তখন সেখানে এসেছিলেন এসডিপি এবং তিনি জানেন যে এই ঘটনাটা তাদের কানে এসছে। সেই ঘটনা কানে আসার পর তারা সেখানে আরও ফোর্স মোবিলাইজ করছেন এবং মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছেন। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কি কারণে এত বড় ঘটনা, বা যে কারণে সেখানে পুলিশকে কাঁদানে গ্যাস ফাটাতে হলো, এক রাউন্ড গুলি চালাতে হলো, সেই সম্পর্কে কিন্তু একাধিকবার সেই এসডিপিওকে প্রশ্ন করা হলো। তিনি কোনো কথা বলতে চাননি, বিভিন্নভাবে তিনি কথা এড়িয়ে গিয়েছেন এবং একই ভূমিকা দেখা গিয়েছিল চোপড়া থানার ওসি। তার খেয়েও আমরা যখন একাধিকবার তার কাছে জানতে চাই যে আপনারা এখন ঘটনা ঘটে যাওয়ার পরে ফোর্স নিয়ে আসছেন, কিন্তু যখন কেন ঘটনা ঘটলো যেটা নিয়ে স্থানীয় বাসিন্দা গ্রামবাসীরা অভিযোগ করছেন, তখন পুলিশের ভূমিকাটা নিয়ে যে গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন, সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য? সেক্ষেত্রেও কিন্তু ওসি কোনো বক্তব্য রাখতে পারেননি। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঠেলে দেন, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলেছেন সেটা তোমায় বললাম। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বা এই ঘটনা যদি আমরা সামনে না আনতাম, নির্বাচন কমিশন যদি বিষয়টি নিয়ে কগনিজেন্স না নিত, তাহলে কিন্তু এখানে ফোর্স মোবিলাইজেশনও দেখা যেত না। বা পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে স্থানীয় গ্রামবাসীদেরকে প্রায় এসকর্ট করে প্রায় হাঁটিয়ে নিয়ে গিয়ে তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া, এবং যতক্ষণ পর্যন্ত সেই গ্রামবাসীদের ভোট সুনিশ্চিত না হচ্ছে বা প্রত্যেকটা গ্রামবাসী যারা অভিযোগ করেছেন তাদের ভোটদান প্রক্রিয়া শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই ভোট কেন্দ্রে পুলিশের উপস্থিতি সেটা কিন্তু সম্ভব হতো না বলেই কিন্তু আমরা চাক্ষুষ করলাম। ধন্যবাদ সুজয়। আমরাও দেখেছি যে পুলিশ এসকর্ট করে নিয়ে গিয়ে ভোটদাতাদেরকে ভোট লাইনে দাঁড় করালেন এবং তখন বিশাল লাইন হলো চোপড়ার ওই 180 নম্বর বুথে। এইখানে একটা জিনিস অ্যাড করার আছে, সেটা হচ্ছে যে তোমাদের প্রতিনিধি একটা খুব দামি কথা বললো যে যদি না আমরা দেখাতাম তাহলে হয়তো আজকে এইখানে কগনিজেন্সটা হতো না।
তার মানে সমস্যাটা বুঝতে পারলে, ঘটনা ঘটেনি সেটা নয়, ঘটনাটা সারফেসে আসেনি, সেটা তোমার প্রতিবেদকও বলল। এইখানে আরেকটা জিনিস, একটা সেকেন্ড শিবাজিদা, এখানে একটা জিনিস অবশ্যই প্রণিধানযোগ্য, যে যখন আমরা সিভিজিল এই মাইক্রো অবজারভারের নাম্বার সবার কাছে দেওয়া থাকে, ফোন করলে ফোন ধরে না, এবং তখন বলা হয় আপনি সিভিজিলে একটা করুন, সুবিধা অ্যাপে একটা করুন। সমস্যাটা হচ্ছে যে যখন সামনে একটাই উর্দি, কিন্তু একটা ভয় বা ভরসার প্রতীক, একটা মোবাইল ফোন কিন্তু নয়। মোবাইল ফোন দিয়ে হয়তো প্রসেসটা করা যায়, কিন্তু একটা মানুষকে যখন আপনি ভয় দেখিয়ে একবার ঘরে ঢুকিয়ে দিচ্ছেন না, যেটাকে ফিয়ার সাইকোসিস বলা হয়, তাকে 2 ঘন্টা পরে সেই ঘর থেকে বার করা যায় না। একটু আগেই আপনাদের এই প্রতিবেদক এক্ষুনি বললেন যে ওখানে কিন্তু থমথমে, মানে আপনি বলছেন যে ওনারা যদি পথে না নামতেন তাহলে এটা হতো না, তাহলে এটা সামনে আসতো না। যেহেতু তোমাদের এই ছবিগুলো সব জায়গায়, আমি এই সূত্রে খালি একটা লাইন খালি বলবো, যে আমি এই ক্ষেত্রে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ বলে আমাদের যে মিডিয়া, সেই মিডিয়া তারা বিশেষ করে আজকে ইলেকট্রনিক মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া ইনক্লুডিং আমরা যেখানে বসেছি, অন্য একটা চ্যানেলের, তারা কিন্তু এতৎ সত্ত্বেও তাদের যে কর্তব্যবোধে তারা যেরকম ভাবে ছবি তুলে ধরেছেন, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা আশ্বাস বাক্য একটা নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে যেটা প্রণয়দা বলার চেষ্টা করছেন যে সব জায়গায় তো ছবি তুলে আনতে পারেননি, সব জায়গায় সব জায়গায় তো সমস্যাটা কোথায় বলতে, এই যে 3টে জায়গার ভেতরে এমন কিছু ফারফ্লাং এরিয়া আছে যেখানে যদি প্রতিরোধ হয়, ও সেখানে সাংবাদিকের পক্ষে, সাংবাদিক কেন, সেখানে তো কেন্দ্রীয় বাহিনী আছেন, সেখানে তো পর্যবেক্ষক আছেন, এখানে তো পুলিশ ছিল। তাহলে কেন্দ্রীয় বাহিনী যেখানে হয়েছে সেখানে ছিল না, কারণ কোনো বুথে হয়নি। 180 নম্বর বুথে একটা জায়গায় কেন্দ্রীয় বাহিনী ছিল। এরিয়া ডমিনেশন শব্দটার মানে কি? এরিয়া ডমিনেশন মানে শুধু বুথ? আমি এরিয়া ডমিনেশন মানে বুথ। মুখ্যমন্ত্রীর লোক হয়, যারা গেছে যারা আসবে সবাই মুখ্যমন্ত্রী। এই পর্যায়ের আলোচনাটা আমার আগের কথাটাকে কনফার্ম করছে। আমি বারবার বলছি যে নেইবারহুড এরিয়া, অর্থাৎ বুথ, কেন্দ্রীয় বাহিনী ওই দিনের জন্য। আমি বলছি আজকে 95টা পার্লামেন্টারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন হয়েছে। আমরা কেউ চেষ্টা করলেও এমন কোনো ভারতবর্ষের একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বের করতে পারবো না যেখানে পুলিশ পাহারায় ভোটাররা যাচ্ছে ভোট দিচ্ছে। এবং তোমার রিপোর্টার যে কথাটা বললো ওটা হচ্ছে মূল কথা, যে এরপর কি হবে, নির্বাচনটা পার হয়ে যাওয়ার পর এই মানুষজনদের যেরকম ভাবে আক্রান্ত হতে হয় ছবি আসছে, কিন্তু এই জায়গাটা জাতীয় ক্ষেত্রে কি হয়েছে সেই ছবি হয়তো আমরা তুলে ধরছি না। অন্ধ্রপ্রদেশে তো গত লোকসভা নির্বাচনে এই গত বৃহস্পতিবার মারাত্মক ঘটনা ঘটেছে, গুলি গোলা চলেছে, পুলিশ মরেছে, এই যে সব ঠিক আছে, সেটা কি জাস্টিফিকেশন করবে? একটা মূল কথা হচ্ছে কি, যে আমাদের গত 1 মাস নির্বাচন ঘোষণার পর থেকে আমাদের রাজ্যে নির্বাচনের সমস্ত আলোচনাটা গিয়ে দাঁড়িয়েছে যে মানুষ তার ভোটটা দিতে পারবে কিনা। এই আলোচনা কিন্তু ভারতবর্ষে কোনো এটা প্রণালী খারাপ লাগবে, এটা প্রণালী খারাপ লাগবে, কিন্তু এই চেহারাটা কিন্তু বামফ্রন্টের উপর আক্রমণের চেহারাটা ত্রিপুরায় পরিবর্তনের পর বিজেপি করছে। বলে এই জায়গা দুটো দেখে নেওয়া যায় যে প্রশ্নটা দেবাশিস সরকার তুললেন, যে শুধুমাত্র বুথে কেন কেন্দ্রীয় বাহিনী, সম্ভব কিনা কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা জায়গায় থাকবে, সব সময় থাকবে, সেটা একটা প্রশ্ন রয়েছে। আমরা দেখাবো 180 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং সেখানে কোনো রকম গন্ডগোল হয়নি। আমাদের প্রতিনিধি সুজয় পাল সেই প্রতিবেদন পাঠিয়েছেন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির আগে দেখতে দেখতে যাওয়া যাক। আমি রয়েছি সেই 180 নম্বর দিঘি কলোনি বুথের সামনে এবং এই মুহূর্তে এখানে ভোট চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছে এবং তোমাকে আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সন শুভেন্দু চট্টোপাধ্যায়কে বলবো একবার একটু ভোটের লাইনটা, যে ভোটাররা রয়েছেন, একদিকে মহিলা ভোটার একদিকে পুরুষ ভোটার, তাদের লাইনটা তোমাকে একবার দেখানোর জন্য অনুরোধ করবো। এবং দেখো যথেষ্ট পরিমাণে ভোট হচ্ছে এবং আমি একবার ভোটারদের সঙ্গে কথাও বলে নেওয়ার চেষ্টা করবো যে কেমন ভোট হচ্ছে এখানে। না, ভোট ভালো হচ্ছে, ফুলফুলি ভোট ঠিক আছে। এখানে কোনো ভয় করছে ভোট দিতে? না না না, কোনো রকম অসুবিধা, ভয় দেখানো হয়েছে? না না, এখানে কোনো রকম ভয়, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। এই 180 নম্বর বুথে গোলমালের অভিযোগ উঠছিল এবং জাতীয় সড়ক অবরোধ এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়, যাদের বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন সেই তৃণমূল কংগ্রেসের এজেন্ট, 180 নম্বর বুথের এজেন্ট, তার সঙ্গে আমি একবার তোমার কথা বলাবো। দাদা, এখানে তো কিছু সময় আগে গ্রামবাসীরা অবরোধ করলো যে আপনারা নাকি ভোট দিতে দিচ্ছেন না। আমাদের এখানে এরকম কোনো হয়নি,
এখন প্রিসাইডিং অফিসার বা কেন্দ্র বাহিনী আছে, এক গেটে 2 জন করে আছে, আবার বাইরেও আছে 4-5 জন, মোটামুটি 10 জনের মতো আছে, কিন্তু এখানে কোনো ঝামেলা নাই। বুথ থেকে হাফ কিলো কি 1 কিলোমিটার দূরে ন্যাশনাল কি বাজারে যদি ঝামেলা করে, ওই ঝামেলাটা আবার বুথে দিলে কি এটা হয়? আর বিজেপির এখানে কোনো ভোট নাই, কিন্তু বিজেপির ভোট মাত্র 1 থেকে 150 ভোট। ওরা চাই, ওরা তো পাবে না। 1300 ভোটের মধ্যে 150 ভোট, তো বিজেপিরা চাই কোনো রকম ঝামেলা হয়ে ওরা ভোট দিতে না পারে, আমরাও যেন ভোট দিতে না পারি, কিন্তু আমাদের এখানে কোনো ঝামেলা নেই। প্রথম থেকেই 180 নম্বর বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই গোলমালের অভিযোগ কেন, সেটা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন গোলমাল হলো। আমরা একটু কথা বলবো এখানকার যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে। স্যার, আমি একবার এই ভোট কেন্দ্র যে বুথ রয়েছে সেখানে ঢোকার চেষ্টা করবো, সেখানকার পরিস্থিতি তোমায় দেখাবো এবং প্রিসাইডিং অফিসার রয়েছেন। আপনার এই বুথকে জুড়ে কিছুক্ষণ আগে কত বড় ঝামেলা এবং অবরোধ হয়েছে জানেন? আমি জানি না এটা নিয়ে। আপনার এই বুথে নাকি সাধারণ গ্রামবাসী ভোট দিতে পারছে না? সাধারণ গ্রামবাসী ভোট দিচ্ছে, আপনি দেখেন, আপনি থাকেন এখানে, আপনি লক্ষ্য করেন, বুথে থাকেন, বাইরে আপনারা পারমিশন নিয়ে যেটা করার এখানে দাঁড়িয়ে দেখে নেন। বাইরে কি হচ্ছে সেটা তো আমি বুঝবো না। এখানে কেন্দ্রীয় বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স সবকিছু লক্ষ্য রাখছেন, ফুল অর্ডার আছে ওদের, কোনো সমস্যা হলে ওরা অ্যাকশন নেবে। সাধারণ মহিলা ভোটার তাদের সঙ্গে একবার কথা বলে নেব। বিজেপি বলছে দুটো স্টেটেই কেন হচ্ছে, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গেই হচ্ছে শুধু নয়, বিভিন্ন রাজ্যেই হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, যেটার কথা আমি 1 মিনিট খালি বলবো, কারণ আমরা নির্বাচন আলোচনা করছি, তো নির্বাচনী সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি নিয়েও আমাদের আলোচনা করতে হবে। এই দুটি স্টেটে আমি বামফ্রন্ট দুটি জায়গাতে মানে সব একটা দীর্ঘ রাজত্ব চালিয়েছে, কিন্তু এর সঙ্গে কেরালাতেও চালিয়েছে। কিন্তু কেরালাতে একটা ব্যাপার ছিল পাল্টাপাল্টির, কিছুদিন পরে পরে পাল্টানো, এক ধরনের গণতান্ত্রিক সুঅভ্যাস যাকে আমরা বলবো সেটা ছিল। দীর্ঘদিন আমাদের এখানের মতো এতদিন চালানো এবং ত্রিপুরাতেও চালানো, এটার ফলে একটা জায়গা তৈরি হয়েছে যে যেন মনে হচ্ছে যেন দীর্ঘদিন ধরে একটা অচলায়তন টাইপের তৈরি হয়েছে, এবং তারা মনে করছে, বিশেষ করে অনেকেই, যে সমস্ত যারা এই ক্ষমতায় থেকেছে তারা অনেক মহান উদ্দেশ্য নিয়েও আসতে পারে, কিন্তু তারা ভাবছে যে প্রতিটা জায়গায় আমরা সমস্ত পাড়ার কমিটি, লোকাল কমিটি, দুর্গাপুর, সমস্ত জায়গাতে আমাদেরই লোক আছে। এই যে আমি সর্বস্ব, আমরা সর্বস্ব, যে রাজনীতি, রাজনৈতিক এক্স্যাক্টলি এই রাজনৈতিক সংস্কৃতির ফলে যেটা প্রতিবাদের যে সংস্কৃতি আসছে, সেটাও এই সংস্কৃতিকে ফলো করছে, যার ফলে যে সংস্কৃতিকে ডিফিট করে এই সংস্কৃতি আসার চেষ্টা করছে, তারাও তাতে পা দিয়েছে। ভবিষ্যতে বিজেপি যদি আসে তারাও তাই করবে। এটাই কিন্তু ঘটনা। একই চোপড়া নিয়ে, আজকে দিলীপ ঘোষ চোপড়া নিয়ে যে বক্তব্য রেখেছেন, তারপরে কি মানুষ বিজেপি নেতৃত্বকে ভরসা করতে পারবেন যে না, বিজেপি যদি ক্ষমতায় আসে রাজ্যে, গণতন্ত্র একেবারে দারুণভাবে থাকবে? একবার দেখে নি দিলীপ ঘোষ কি বলছেন। চোপড়াতে হয় অ্যান্টি সোশ্যালদের জায়গা, এর আগে ওখানে কংগ্রেসের 2-3 জন মার্ডার হয়েছে, আমাদের 2 জন মার্ডার হয়েছে, তো গত 1-1.5 বছর ধরে প্রচণ্ড হিংসা আছে। এসব জানিয়েছি আমরা ইলেকশন কমিশনকে। আর যদি না ইলেকশন কমিশন ব্যবস্থা নয়, যেমন পাবলিক রাস্তায় নেমেছে, আমরাও রাস্তায় নামবো। তো পুলিশে তো রিগিং করাচ্ছে, পুলিশকে মারবে নাকি মিষ্টি খাওয়াবে, সেই জন্য আমরা বলছি পুলিশকে না রাখতে। আচ্ছা, কেউ না থাকলে পাবলিক ব্যবস্থা করে নেবে। পুলিশ এসে টিএমসির হয়ে কাজ করছে। পুলিশ রিগিং করাচ্ছে, পুলিশকে মারবে না তো কি মিষ্টি খাওয়াবে? একদম ঠিক কথা বলেছে। পুলিশকে মারার নিদান না না, আজকে যখন চ্যানেল আমি সকালে ছিলাম, একজন পুলিশ অফিসার হেঁটে যাচ্ছে, গ্রামের সাধারণ মহিলা তাকে বলছে যে আমাদেরকে মারছে। বলছে কে মেরেছে, তার নাম কি? একজন প্রথম তো হচ্ছে পুলিশ অফিসারের নিশ্চিত হওয়ার কথা যে ওখানে যাতে কেউ মার না খায়। একজন মহিলা যখন কমপ্লেন করছে, তাকে জিজ্ঞেস করছে তার নাম। তাহলে আর অনুব্রত মণ্ডল আর দিলীপ ঘোষের পার্থক্য কি হলো? যদি পুলিশ অফিসারের ভূমিকা হয়, তাহলে তো সেই পুলিশ অফিসারের দরকার নেই। তার কারণ মার খাওয়ার দরকার নেই, আলাদা প্রশ্ন। না না, প্রথম কথা হলো যে আমি একাধিক উদাহরণ দেখিয়ে দেব যেখানে পুলিশ অফিসাররা উর্দি পরে ডাইরেক্টলি শাসক দলের হয়ে চামচাগিরি করছে, শাসক দলের হয়ে কাজ করছে। পুলিশ যদি তার উর্দির সুনাম না রাখতে পারে, উর্দির যদি মান না রাখতে পারে, তারা যদি শাসক দলের ক্যাডার হয়ে কাজ করে, তো সেখানে শাসক দলের হয়ে পুলিশকে শাসক দলের হয়ে ক্যাডারের অভিযোগ আজকে নয়, বাম আমল থেকে। তার সংস্কৃতি আপনারা বহন করছেন, আর অনুব্রত মণ্ডলের মত থেকে রোগ ছড়াচ্ছে দিলীপ ঘোষের কাছে। আমি আবার অনুব্রত বা দিলীপ ঘোষের ব্যাপারে যাব না, কারণ এরা যে লিডার হিসেবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, কেন পুলিশ তো আমাদেরই পুলিশ, পুলিশ তো একটা চাকরি মাত্র, সে তো প্রশাসনটা দেখে। কিন্তু সংবিধান বলুন, গণতন্ত্র বলে পুলিশ একটা পার্ট, কিন্তু তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমার সেন্ট্রাল বাহিনী যদি আসে তবেই ভোটটা ভালো হবে,
সেই সেন্ট্রাল বাহিনী এসেই কিন্তু ভোটটা ভালো হচ্ছে উইথ পুলিশের সাথেই হাত মিলিয়ে। তাহলে একটা প্রশাসনের ব্যাপার, এই রাজ্যে তারা কেন আজকে পুলিশকে আঙুল তুলছে? আমরা যদি বলি এই আমি এই কথাটা বলবো, এটা ওনার বাংলার মানুষ এটা কেউ পছন্দ করছে না, ওনাকেও না, ওনার দলকেও না। এই জন্যই আমি এটা ওনার মুখে মানায়। ঘোষের বক্তব্য এখানে একটা বলি যে এই রাজ্যে না তৃণমূল কংগ্রেস দলকে দুরকম ভাবে সমর্থন করতে পারো। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলের যে শাসনকাল তোমার পছন্দ হয়েছে তুমি তাকে গিয়ে সমর্থন করতে পারো। আরেকটা ঘুরপথে সমর্থন করতে পারো, সেটা হচ্ছে যে বিজেপিকে সমর্থন করো। বিজেপিকে সমর্থন করা মানে গত 7-8 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনকালের প্রতিষ্ঠান বিরোধী যে পরিষদ তৈরি হয়েছে সেখানে ভাগ আনো এবং যার মাধ্যমে যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস দুর্বল হচ্ছে সেই জায়গাটা আড়াল করো। অর্থাৎ ঘুরপথে, যে কারণে বারবার করে ঘুরপথে তৃণমূল কংগ্রেসের স্থায়িত্বকালকে আরো নিশ্চিত করো। কারণ বিজেপি দেখছে যে 11 পরে নিশ্চিত করছে, কারণ এই সময়কালে 11 থেকে 19 এই সময়কালে যেরকম ভাবে অনুকূল পরিস্থিতিতে আরএসএস এর গ্রোথ হয়েছে, আমরা এই রাজ্যে অদ্ভুত একটা সিচুয়েশন এই মুহূর্তে। তৃণমূল বলছে যে সিপিএম, কংগ্রেস, বিজেপি এক আসনে বসে তৃণমূলকে আক্রমণ করছে। দ্বিতীয় দফায় আমরা দেখলাম সমতলে কিছু উত্তেজনা, কিছু বিক্ষিপ্ত ঘটনা। এবার আপনাদেরকে দেখাবো পাহাড়। বেশ টেনশন ছিল পাহাড় নিয়ে। পাহাড়ে কি নির্বিঘ্নে ভোট হবে? পাহাড় শান্ত, পাহাড় হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন বলেছেন, কিন্তু ভোটে কি হাসবে? দেখা গেল ভোটের লাইনে চোখে পড়ল প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস। 884 জন ভোটার নিয়ে ভোট উৎসবে মাতল রাজ্যের সর্বোচ্চ ভোট কেন্দ্র শ্রীখোলাও। সবুজে মোড়া স্বপ্নের শৈল শহর, কুয়াশা ঢাকা পাইন, অর্কিডের জঙ্গল, সাদা মেঘের শরীর ফুঁড়ে টয় ট্রেনের ধোঁয়া। লোকসভার উত্তাপেও এমনই শান্তি ঘিরে রাখল পাহাড়কে। বৃহস্পতিবার তৃতীয় দফায় ভোট দিল দার্জিলিং। সকাল থেকে হাসি মুখে লাইনে ভোটাররা। শুরু হয়ে গেল দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট। ইতিমধ্যে এখানে বেশ কিছু মানুষজন ভিড় করেছেন। সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশের ফোর্স রয়েছে। সকাল থেকে এসে মহিলা পুরুষ সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি প্রথমবারের ভোটাররা। Excited and a bit nervous. Why? Because it's my first time, so I wanted to see how it goes. अभी कैसा फीलिंग है? Happy feeling. Now I'm able to vote for my country, Feeling nice, proud. একই ছবি দেখা গেল মিরিকে। এখানে প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসছেন এবং তারা ভোট দিচ্ছেন। সকাল থেকেই লম্বা লাইন, যেটা সাধারণত দেখা যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে সবসময় কিন্তু এই সকালবেলা থেকে লাইন দেখা যায় না। पता है आपको कैसे करते हैं क्या? हाँ, वो बड़े लोग बताते हैं ऐसे करना है तो बहुत अच्छा लगा। वो फर्स्ट टाइम था, वो बहुत एक्साइटमेंट भी था, तो अच्छा लगा। তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ইভিএম বিকল হয়ে পড়ে সেন্ট টেরেসা প্রাইমারি স্কুলের বুথে। দার্জিলিংয়ের সেন্ট টেরেসা স্কুল, যেখানকার দুটি বুথে ইভিএম খারাপের জন্য ভোট গ্রহণ বন্ধ রয়েছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, দীর্ঘ লাইন ভোটারদের রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা সেক্টর অফিসার রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন ঠিকই, কিন্তু এই যে দীর্ঘ লাইন বাড়ছে, মহিলারা রয়েছেন, বয়স্করা এসছেন, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, কিন্তু ভোট প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। मॉकपोल तो खत्म हुआ, लेकिन फर्स्ट वोटर आने के बाद वो इनवैलिड दिखा रहा है मशीन। अच्छा, तो फिर अब क्या जब बताया कुछ? एसडीओ को बताया मैम ने। অন্যদিকে ব্লুমফিল্ড স্কুলের বুথে ইভিএম বিভ্রাটের মুখে পড়েন মোর্চা নেতা বিনয় তামাং। রাজ্যের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্র শ্রীখোলায় শান্তিপূর্ণভাবে ভোট দিলেন ভোটাররা। পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামে মাত্র 884 জন ভোটার। সমুদ্রতল থেকে প্রায় 1600 মিটার উঁচুতে দার্জিলিংয়ের শ্রীখোলা, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পোলিং বুথ। ভোট উৎসবের আমেজে দিনভর ডুবে রইল পাহাড়। নিউজ 18 বাংলা। ঠান্ডা পরিবেশ, কিন্তু রাজনৈতিক উত্তাপ রয়েছে সমতলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে এনআরসি
এনআরসি করবে বিজেপি, এনআরসি হতে দেবেন না তিনি এই বাংলায়। তিনি একটা নতুন কয়েনেজ এনআরসির বদলে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট মোদির উদ্দেশ্যে কি বললেন ছোট্ট করে দেখানো যাক। এনআরসি মানে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর আমি এনআরসির একটা বদলা তৈরি করেছি রাজনৈতিকভাবে। এনআরসির পাল্টা আমরা জনগণ এনবিসি করব। এনবিসি মানে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট, বিজেপিকে বিদায় দেবো। প্রণয়দা বারবার উত্তরপ্রদেশ এবং বাংলা সরকার গড়বে এটা বলে যাচ্ছেন, কোথাও কোনো ইঙ্গিত পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই বলছেন। আজকে বললেন এনবিসি ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। দেখুন 2014 আগে উনি এই কথাই বলেছিলেন। কি বলেছিলেন? যে আমরা সরকার গড়ছি, প্রধানমন্ত্রী হচ্ছে, আঞ্চলিক দল আসবে, এই কথাগুলো 2014 আগেও বলছেন। মোদীকে কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকিয়ে দিবে, একাধিক কথা বলেছেন, একই রকম ভাবে বলেছেন। কিন্তু তারপরে 5 বছরে তো অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধে হয়েছে, কংগ্রেসেরও অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। এই যে 19 তারিখ যে ব্রিগেডটা হলো, সেই ব্রিগেডে আমরা হাত ধরাধরি করে সমস্ত বিরোধী দল একসাথে মোদির বিরুদ্ধে লড়াই করবে, এই জানুয়ারি মাসের ঘটনা। আর এই 2 মাসের মধ্যে সেই বিরোধীরা কোথায়? আজকে উত্তরপ্রদেশে কংগ্রেস জোটের মধ্যে নেই, আজকে কোনো জায়গায় বিরোধীরা এক জায়গায় হতে পারেনি কি না সিটের জন্য। এই পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেসের জোট হলো না কেন? 2টো সিটের জন্য। আবার বলছে সেখানে নাকি মানি পাওয়ার, যারা 2টো সিট ছাড়তে পারে না তারা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবে, মন্ত্রিত্ব ছেড়ে দেবে। না, যদি জোট হয়, মোদি বিরোধী জোট যদি হয়, তো কোনোদিনও প্রধানমন্ত্রিত্ব বা মন্ত্রিসভাতেও যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। আপনি আচরণ ধর্ম পরের শিখাও বলে জিনিসটা সেখনই আমাদের কাছে শিখতে হবে। আমরা শিবসেনার সাথে সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, শিবসেনা আমরা সমস্ত বিরোধী দলের আমাদের এই জোট বেড়েছে, কমেছে, এটা হচ্ছে বিরোধী। এটা হচ্ছে বিরোধী। সবথেকে বড় ব্যাপার, আইপিএফটির সঙ্গে তোমরা লড়ছো যেখানে সরকার চালাচ্ছ। অগপ এনআরসি নিয়ে ঠিক তোমাদের সঙ্গে অবস্থানটা ঠিক সেইখানে যেখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তোমরা জোটের নৈতিকতার প্রশ্ন করছো। 5 বছর ধরে পিডিপি ইন্ডিয়া জোট অটুট আছে, অটুটের মানেটা বাইরে গিয়ে অভিধানে দেখে নিও। সেটা তো জোট অটুট নেই, এনডিএ জোট এনডিএ অটুট নেই। পরে এসেছিল শিবাজি প্রতিম বসু এনডিএ আসছে, এনডিএ আমাদের জোট প্রার্থী না জানো গোর্খা জনমুক্তি মোর্চা, এনডিএ অটুট নেই, ভদ্র সমাজে নিয়ে যাওয়া যায় না। এনডিএ কি অটুট আছে বলা যায়? এনডিএতে কিছুদিন আগেও আমরা দেখেছি যে শিবসেনার সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়েছে, তলানিতে গেছে, ওপরে উঠছে, নিচে নামছে, বেরিয়ে যাবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাতেও আসার কথা ছিল তাদের। এখন একটা অ্যাডজাস্টমেন্ট অনেক পরে হয়েছে। অগপ তো এই যে নতুন এই যে বিল, নাগরিকত্ব বিল, সেটা পছন্দ করেনি, কারণ তাদের ওই রকম অনুপ্রবেশকারী এবং রিফিউজি এই দুটিতে তারা ওই দুটি নোমেনক্লেচারে তারা পিডিপি বেরিয়ে গেছে। সুতরাং এই যে জায়গাটা, এই যে সবচেয়ে বড় কথা পিডিএফ, আমি যতটা বলবো বিজেপির যদি সবচেয়ে সেই অর্থে এক ধরনের এক্সপেরিমেন্ট তারা বলবেন, কিন্তু যদি সুবিধাবাদী যদি একটা কথা বলি, কারণ আদর্শগত সুবিধাবাদ, সেটা যদি কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে পিডিপির সঙ্গে। কারণ তারা যারা 370 তুলে দেবেন বলছেন, 35A যখন তুলে দেবেন বলছেন, তার যারা ভিত্তিতে দাঁড়িয়ে আছে এবং তার থেকেও তারা বেশি অটোনমি চাইছেন, তার সঙ্গে তারা এক জায়গায় আসছেন। এটা আসছেন কি করে এই জায়গায়? সুতরাং এনডিএরও যে জায়গাটা রয়েছে, আমি বলছি এবারে যেটা হচ্ছে না অয়ন, এবারে টোটাল ভোটটা হচ্ছে, আমি যদি বলি ওই যে বাইবেলের বিখ্যাত গলিয়াত ভার্সেস ডেভিডের যে লড়াই, অনেক ছোট্ট একটা বাচ্চা, তারা অনেকগুলি ডেভিড লড়ছে, একটা ডেভিড লড়ছে না, কিন্তু অনেকগুলি ডেভিড লড়ছে। তার মধ্যে হয়তো কংগ্রেস একটু বড়। সেইখান থেকে অরুণাভ ঘোষ, আঞ্চলিক দলগুলোর সম্ভাবনা কতটা? সম্ভাবনা তো আছেই, কারণ বিভিন্ন জায়গায় আঞ্চলিক দল কিন্তু তারা সরকারে রয়েছে। প্রশ্নটা হচ্ছে মহাগঠবন্ধন বা একটা জোট শক্তি হিসেবে কতখানি সফল হবে। এখানে যে একটা সমস্যা আছে, 90 আর এখন 2019, সেই জোটের পারসেপশনের মধ্যে পার্থক্য হয়েছে কিনা? অবশ্যই হ্যাঁ, পারসেপশনের মধ্যে পার্থক্য তো আছেই, কিন্তু আমি বলতে চাই যে সমস্যা থাকবেই। এ কথা কেউ বলবেন না যে জোট বাঁধলেই তারা সবসময় একসঙ্গে কথা বলবেন, কিন্তু যখন একটা কমন এনিমি তারা দেখেন, বা যখন দেখেন যে এমন একটা বিপদের জায়গায় আসছে যেখানে আমরা হাত না মেলালে আমাদের সকলেরই বিপদ, তখন তারা ডিফারেন্সের সত্ত্বেও হাতটা মেলায়। এখানে কেউ আশা করছে না যে তারা সবসময় একসঙ্গে কথা বলবে, এই কথাও কেউ বলছে না যে তাদের কনসেনসাস প্রাইম মিনিস্টার ঠিক হয়ে আছে। এই কথা হ্যাঁ, এটা কেন বলছে? কারণ আগে বললে আরো বিরোধ বাড়বে। এটা কিন্তু লুকোচুরির কিছু নেই। অসুবিধা সত্ত্বেও, বিরোধ সত্ত্বেও তারা কাছাকাছি আসছেন কেন?
কারণ তারা মনে করছে একটা কমন থ্রেট একটা কাজ করছে, তাদের সার্ভাইভ করার জন্য দরকার। অর্থাৎ সংজ্ঞা নিয়ে আমার একটা বক্তব্য আছে স্যার, কমপ্লিট করলে হয়তো আমি অ্যাড করব। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই কমন এনিমি বা কমন থ্রেট, যেটা সকলেই তারা মনে করছে আমাদের পক্ষে বিপদের কথা, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করা বা ইত্যাদি ইত্যাদি, সেই জন্য তারা হাতটা মেলাচ্ছেন। তার মানে এই নয় যে নিজেদের আদর্শ, নিজেদের নীতি, নিজেদের দল বা নিজেদের যে ক্ষমতায় যাওয়া এরকম নয়। কিন্তু এখানে একটা প্রশ্ন, আপনারা বলছেন না বিজেপি ফির একবার বিজেপি সরকার, আপনারা বলছেন ফির একবার মোদী সরকার। এখানে দলের থেকেও মোদী ঊর্ধ্বে উঠে গেছেন। প্রশ্ন বলছে, দেখুন ভোট তো দেবে সাধারণ মানুষ, সাধারণ মানুষ চায় পদ্মফুলের থেকে না মজবুত সরকার। আজকে জনগণ বুঝে গেছে যে মজবুত সরকার দিতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট। তো এই যে নির্বাচনটা হচ্ছে, মজবুত সরকার কি করে দিতে পারবেন? কারণ গত 5 বছর ধরে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, কর্মসংস্থান, দুর্নীতি, কংগ্রেসেরই শক্ত ঘাঁটি বলে পরিচিত মালদায় তৃণমূল প্রার্থী মৌসম বেনাজির নূরের প্রচারে কংগ্রেস, বিজেপি, সিপিএম কে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী, এবং আবারও দিল্লিতে বাংলা এবং উত্তরপ্রদেশ যে সরকার গড়বে তারও দাবি করলেন। মালদায় গণি পরিবারের সঙ্গে জুড়ে এবারে তৃণমূল প্রার্থী মৌসম বেনাজির নূরের নাম। তাই রাজ্যে তৃতীয় দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় মৌসুমের হয়ে ভোট চাইতে গণিখান চৌধুরীকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেসে ভোট দিন ওকে, ও জানে কংগ্রেস বিজেপিকে লড়তে পারে না, তাই ও কংগ্রেস থেকে চলে এসছে। আমিও কংগ্রেস থেকে চলে এসেছিলাম। আমি কংগ্রেস থেকে চলে এসে যদি সিপিএম কে হাঁটাতে পারি, মৌসুম কংগ্রেস থেকে তড়িয়ে চলে এসে বিজেপিকে আমরা সরাতে পারবো, এটা মাথায় রাখবেন, জোট বেঁধে। কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিজেপি সিপিএম এর সঙ্গে তাদের যোগ সাজসের কথা আরো একবার তুললেন তৃণমূল নেত্রী। দুই পাশে দুই কলা গাছ, মধ্যখানে মহারাজ। সকালে করে কংগ্রেস, দুপুরে করে সিপিএম, আর রাতে করে বিজেপি। আপনারা এদের ভোট দেবেন? কয়েকটা আরএসএস এর প্রচারক এখানে পড়ে আছে, যারা আগে হাফ প্যান্ট পরে প্যারেড করতো, আর এখন শপিং মল কালচারে কোটি কোটি টাকা বিল হচ্ছে শুনছি। চোখের সামনে যদি কেউ এক বাটি মুড়ি দেয়, মুড়িটা খেয়ে নিন, মুড়িটা খেয়ে বাটিটা উল্টে দিন। আরএসএস এর বিরুদ্ধে রাজ্যে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা নিয়েও সতর্ক করলেন তৃণমূল নেত্রী। শুনেছি কোথাও কোথাও সন্ধ্যে 7টা থেকে সারা রাত টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে। এত টাকা খেতে দেয় না জনগণকে। নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো এসে টাকা বিলোচ্ছে। অনেক জায়গায় আরএসএস এর প্রচারকরা নজর রাখুন, কে কোথায় টাকা বিলোচ্ছে, ছবিগুলো তুলুন আর তুলে পুলিশকে জমা দিন। এনআরসি নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে এদিন নতুন স্লোগান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি মানে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর আমি এনআরসির একটা বদলা তৈরি করেছি রাজনৈতিকভাবে। এনআরসির পাল্টা আমরা জনগণ এনবিসি করব। এনবিসি মানে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট, বিজেপিকে বিদায় দেব। নিউজ 18 বাংলা। মোদী বলেছিলেন স্পিড ব্রেকার দিদি, আর তারপরে এনআরসি নিয়ে আক্রমণের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কয়েনেজ এনবিসি, ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। সমীর চট্টোপাধ্যায় আগেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন, এর আগেও 2014-তে প্রণয় রায়ের বক্তব্য অনুযায়ী, এবারেও বলছেন আসলে স্বপ্ন পূরণ হবে না। তার মানে এখানে যা আছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে। না না, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনীতি দেখা যাচ্ছে 2019-এর লোকসভা, ভারতবর্ষ এবং তথা বাংলা সহ মোটামুটি ঠিক হয়ে গেছে। ইয়েস মোদি না নো মোদি, ভারতবর্ষের ক্ষেত্রে প্রায় ঠিক। একটা কথা মনে রাখতে হবে, প্রায় ঠিক ইয়েস মোদি। দ্বিতীয়বার মোদি প্রধানমন্ত্রী করা, এটা হচ্ছে যে হাতুড়ি ডাক্তারকে দিয়ে
হার্টের সার্জারি করা হবে না তো, সেইটা কিন্তু জনগণ ভাবতে শুরু হয়ে গেছে হাতুড়ি ডাক্তার দিয়ে। যে চাওয়ালা সে আজকে চৌকিদারে পরিণত হয়, আক্রমণ করছেন বিরোধীদের। নরেন্দ্র মোদীকে কেন আক্রমণ করছে? নরেন্দ্র মোদী কিভাবে আক্রমণ করছেন আপনাদের? না সে তো আক্রমণ করবে। আপনারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখেন, বাংলাদেশের অভিনেতা নিয়ে এসে আপনারা প্রচার করেন। আচ্ছা, আমরা তো মোদী মানে ভারতীয় সেনাকে মোদীর সেনা বলি না, আমরা তো জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করি না, আমরা তো ধনী দলিত নিয়ে আলোচনা করি না, আমরা তো সংখ্যালঘু এসটি এসসি ওবিসির উপর অত্যাচার করি না, আমরা তো কৃষক 12,000 কৃষক আত্মহত্যা করেছে কৃষকের ভর্তুকি পাচ্ছে না বলে, আমরা সেটা করি না। আমরা নোটবন্দির নামে কালো টাকা দেশে ফিরে এসছে এটা বলি না। আমরা যা বলি 11 সালের ইস্তেহারে, তারপরে গিয়ে আমরা কন্যাশ্রী, সবুজ সাথী এক্সট্রা করি, স্বাস্থ্য সাথী করি। পরিষ্কার কথা বলছেন বিরোধীরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন প্রধানমন্ত্রী যা বলেন মিথ্যে কথা বলেন, প্রধানমন্ত্রী ঝুটা হয়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এনআরসির ফুল নাম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার্ড সার্টিফিকেট। আসলে কথাটা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন, মানে ভারতবর্ষের কারা নাগরিক তার একটা রেজিস্টার্ড, এবং ভারতবর্ষের সংবিধানের আইন মেনে এটা আছে। যিনি এনআরসির ফুল নামই জানেন না, সে এনআরসির মানে কি বুঝবে? আর কেন এনআরসির বিরোধিতা কেন করছেন? এনআরসির বিরোধিতা এই কারণে করছেন কারণ টিএমসি দলটা দাঁড়িয়ে আছে বাংলাদেশিদের ভোটের জন্য, আর সেই বাংলাদেশি ভোটারদের প্রভাবিত করার জন্যই বাংলাদেশের সিনেমা আর্টিস্টদেরকে নিয়ে আসা হচ্ছে। প্রধানমন্ত্রী হয় ভারতবর্ষের সার্বভৌমত্ব কোথায় যাবে? যে বিদেশিদের ভোটে নির্বাচিত হয়, বিদেশ থেকে অভিনেতাকে নিয়ে এসে ভোট করায়, তিনি যদি বাই চান্স দেশের প্রধানমন্ত্রী হয়ে যান, ভারতবর্ষের সার্বভৌমত্ব কোথায় যাবে? ভারতবর্ষের নিরাপত্তা কোথায় যাবে? মডেল কোড অফ কন্ডাক্টে নেই, সংবিধানে বলে যে এদেশে রাজনীতির জন্য কোন বিদেশ নাগরিক, কোন বিদেশের নাগরিক এখানে প্রবেশ করতে পারেন না, রাজনীতি করতে পারেন না। তাহলে এটা জানা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের হয়ে ফিরদৌস, তৃণমূল কংগ্রেসের হয়ে কালকে আমরা দেখেছি গাজী গাজী নূর, তাকে প্রচারে নামানো অভিযোগ এসছে। আমরা তো একটু বিতর্কে যাই, এবং তাদেরকে হাই কমিশনার ফোন করেছে, একদম পাঠানো হয়েছে দেশে, একদম বিতর্ক তো আমরা বেশি দূর এগোইনি, কিন্তু এটাকে দেখিয়ে ডাকছেন কি করে আপনারা? এই কারণেই ডাকছি, কেন রায়গঞ্জে ডাকছেন? আমরা মুসলিম পপুলেশন বলে ডাকছি না, মুসলিম ভোটকে কনভার্ট করতে হবে বলে এটা পরিকল্পনাভাবে কাজ করছে। ইমরান খান যেমন বিজেপি জিতলে সাধুবাদ দেবে বলছেন, তেমনি তার সাথে ভোটের কি সম্পর্ক? মোদিজি সে তো নিজের দেশে বলছে, এই দেশে এসে আপনার প্রার্থীর সাথে প্রচার করেছে, করে কি করে প্রচার করেছে, এই যে বিদেশি নাগরিক হয়ে ভারতে ভোট প্রচার, তাও আবার মেয়াদ শেষ হওয়া ভিসা নিয়ে। ফিরদৌসের পর এবার বাংলাদেশের টেলি অভিনেতা আব্দুল গাজী নূর, আপনাদেরও ঘরের মুখ এখন বিভিন্ন সিরিয়ালের সূত্রে, দেশ ছাড়ার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ফিরদৌসের মতোই তাকে শাস্তি দেওয়া হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতে থাকায় তার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ করতে পারে নর্থ ব্লক। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করায় অভিনেতা ফিরদৌস আহমেদকে পত্রপাঠ বাংলাদেশ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার ফিরদৌসের মতো বাংলাদেশের পথে ওপার বাংলার আরও এক অভিনেতা আব্দুল গাজী নূর। মেগা সিরিয়ালের সৌজন্যে যাকে রানী রাসমণির স্বামী রাজচন্দ্র বলেই চেনেন টেলি দর্শকরা। ফিরদৌসের প্রচারের ছবি প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নূরের ভিডিও। দেখা যায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে রোড শো করছেন তিনি। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রক ও কমিশনে নালিশ করে বিজেপি। তারপরই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে। জানা যায় অস্থায়ী বিজনেস ভিসায় ভারতে এসেছিলেন নূর। সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হওয়া ভিসা নিয়েই ভারতে বিভিন্ন অ্যাক্টিং প্রজেক্টে কাজ করছিলেন এই বাংলাদেশি অভিনেতা। এরপরই নূরকে ভারত ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, মেয়াদ শেষ হওয়া ভিসা নিয়ে ভারতে থাকার বিষয়টি গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আব্দুল গাজী নূরের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিউজ 18 বাংলা। এই দুটো ঘটনার পরে তৃণমূল কংগ্রেস বিতর্কে। অরুণাভ ঘোষ, এনআরসি এই বাংলা মেনে নেবে কিনা? না, সেটা আমি বলছি, কিন্তু আলোচনা যেটা চলছে তাতে কতগুলো কথা আমার মনে হয়েছে।
23শে মে তো রেজাল্ট বেরোবে, তার আগে তো আমরা জানি না যে কত সিট হবে। এখন যে গেস আমরা করছি, আমি 3টে বিষয় দৃষ্টি আকর্ষণ করব। বিজেপির ম্যানিফেস্টোতে কোন দুটো ব্যাপারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা একটু খেয়াল করুন। একটা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ, আর একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, পাকিস্তানকে প্রত্যাঘাত ইত্যাদি। দ্বিতীয় কথা যে আমি বলবো, যে দলের ভেতরের খবরটা পাওয়া যাবে যদি আপনারা বিহারে দেখেন যে তারা জেতা আসনগুলোকেও কিন্তু জেডিইউকে দিয়ে দিয়েছে। একটা দল জেতা আসন তার সঙ্গে যে গঠবন্ধনে আছে তাকে দিয়ে দিচ্ছে, এটা সাধারণত দেখা যায় না। আর তৃতীয় ব্যাপার বলবো, যত কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি, এনডিএ যাই বলুন না কেন, অধিকাংশ 1/3 বেশি আমার কাছে খবর, বা আরও বেশিই হতে পারে, নতুন মুখ। নতুন মুখ কখন দিতে হয়? যখন, যেটা আমি দার্জিলিংয়ের ক্ষেত্রে আগের দিন বলছিলাম, যে আউলিয়াকে সরিয়ে নেওয়া হলো কেন, তিনি তো কন্টেস্ট করছেন না তা নয়। নতুন মুখ যখনই আনে তখন একটা ভেতরে ইঙ্গিত রয়েছে যে অবস্থাটা খুব সুবিধের না, ফ্রেশ ফেস নিয়ে আসতে। আমি এই 3টে বিষয় দৃষ্টি, এনআরসির ব্যাপারটা আমি বলি, দেখুন আইনগতভাবে অন্য দেশের মানুষ এই দেশে চলে আসুন, যে ধর্মেরই হোক, এটা কোনো সরকার চাইতে পারে না। কিন্তু এই ধোঁয়াটা তুলে যদি ব্যাপারটা দেখা যায় যে এমন কারোর গায়ে হাত পড়ছে যেটা হয়তো অভিপ্রেত নয়, অর্থাৎ ওটা একটা, আমি সেটা ইঙ্গিত করছি, অর্থাৎ এটাকে কমিউনাল লাইনে নিয়ে যাওয়া। বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী এলে ওয়েলকাম, মুসলমান এলে তাদের আমরা খেদিয়ে দেবো। আমরা তো এর আগে আসামে বঙ্গাল খেদা দেখেছি, আমরা বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছি। ফলে ইন্টেনশনটা নিয়ে প্রশ্ন, ইন্টেনশনটা নিয়ে কিভাবে বলছে, কেন বলছে যে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে না? তার আগে অনেকগুলো আলোচনা হয়েছে, আমি নির্দিষ্ট একটু প্রশ্নের উত্তরটা নিয়ে তারপর আবার আসবো তোমার কাছে। আমি একদম উত্তর দেব। তার আগে আমি শুধু একটা কথাই স্যারের সঙ্গে বলে দিই, ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম। যে টিমে 70% প্লেয়ারকে বদলাতে হয়, সেই টিম আজ যাই হোক উইনিং কম্বিনেশন না, তার মানে ক্যাপ্টেনকেও বদলাতে হবে বাই ডিফল্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনারা এক্ষুনি ফিরদৌসের একটা ঘটনা দেখালেন, অবশ্যই নক্কারজনক ঘটনা হয়েছে। আরো দুটো মানুষের নাম করতে হবে। জগদীশ ভারতী, ইউএস এর সিটিজেন, নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেন। অক্ষয় কুমার, কানাডা সিটিজেন। ডুয়াল সিটিজেনশিপ নেই তো, কোনোদিন ডুয়াল সিটিজেন থাকতে পারে না। কমনওয়েলথ কান্ট্রিতে কখনো ডুয়াল সিটিজেনশিপ থাকতে পারে না। অতএব কানাডা ইজ আ কমনওয়েলথ কান্ট্রি, আপনি তার পাসপোর্ট হোল্ডার হলে আমাদের পাসপোর্টটাকে আপনাকে, বিদেশিরা প্রচার করছেন মোদির হয়ে। ঠিক আছে, এবার সমস্যা হচ্ছে কি, হয়তো এরকম নগ্নভাবে যেটাকে একদম খুব খোলাখুলি ব্ল্যাটেন্ট ওয়েতে করছে না, ঠিক আছে? অর্থাৎ ওই যে বললাম আপনি আচরি ধর্ম পরের শিখায়, এই জিনিসটা ওনারা শেখেননি, বাড়িতে আয়না নিয়ে কিছু আছে। এবার হচ্ছে এনআরসি। বেশ, আসবো এনআরসি নিয়ে আসবো, কারণ এটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে মোদির সঙ্গে এইভাবেই দুজন বিদেশি নাগরিক তারাও প্রচার করছেন, এই রকম খোল্লা ভাবে না হলেও করছেন। আসলে বিজেপি রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যেই আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনছি। যেমন চলুন যাই সাবেক ছিটমহলে। ভারত বাংলাদেশ ছিট বিনিময়ের পর এটাই প্রথম লোকসভা নির্বাচন। দেশের নতুন সরকার তাদের সব সমস্যার সমাধান করবে আশা মেখলিগঞ্জের বিভিন্ন ছিটমহল পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের। তাই সকাল সকাল ভোট দিলেন তারা। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ভোট হলো এ রাজ্যের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও। ভোট দিলেন সাবেক ছিটের বাসিন্দারাও। বাঁশকাটা, গোথাবাড়ি, খড়খড়িয়া, বাংলাদেশ ঘেরা ভারতীয় এই ছিটমহল থেকে বাসিন্দারা এসে আশ্রয় নিয়েছেন এই মেখলিগঞ্জের প্রশাসনিক ক্যাম্পে, যেখানে 130 জন ভোটার রয়েছে। ভারতের মূল ভূখণ্ডে ঢোকার পরই মিলেছিল ভোটার কার্ড। এদিন সেই পরিচয়পত্র হাতে নিয়েই ভোট দিলেন নারায়ণ রায়, স্বপন রায়রা। আমরা খুব খুশি এই নির্বাচনে, কিন্তু সমস্যা একটাই, যেই সরকার আসুক না কেন, আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমরা যে দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি সেগুলো যেন আমাদেরকে নিবারণ করে। ভোট উপলক্ষে হলদিবাড়ির ছিটমহল পুনর্বাসন শিবিরেও ছিল উৎসবের মেজাজ। শিবিরের মোট ভোটার 320 জন। এদিন হলদিবাড়ি চিকনেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের 127 নম্বর বুথে ভোট দিলেন তারা। কতদিন আগে এসেছেন? আমরা 2015 সালের 23 নভেম্বর ভারতে অবতরণ করছি। আজকে তো দেশের নির্বাচনের প্রথম ভোট। হ্যাঁ, কিরকম লাগছে? ভালো লাগছে। ভালোই লাগছে। এতদিন কি ভোট দিতে পেরেছিলেন ওই পারে থাকাকালীন? না, ভোট দেই নেই। হ্যাঁ, ভোট দেই নেই। তো ভোট দেওয়া হলো? হ্যাঁ, হচ্ছে। কোনো অসুবিধা হয়েছে? না, হয় নাই। ছিট বিনিময়ে মিলেছে নাগরিকত্বের স্বীকৃতি, মিলেছে দেশ গড়ার সাংবিধানিক অধিকারও। সাবেক ছিটের মানুষের কাছে এ কম পাওয়া নয়। তবে এখানেই থামতে চান না তারা।
তাদের দাবি সার্বিক উন্নয়ন। দেশের নতুন সরকার সেদিকে নজর দেবে, আশা সাবেক ছিটমহলের বাসিন্দাদের। মেখলিগঞ্জ থেকে প্রবীর কুণ্ডু ও শান্তনু কর, নিউজ 18 বাংলা। এরা প্রথম ভোট দিলেন এবং দেশের সরকারের জন্য ভোট দিলেন, আর যারা বরাবর ভোট দিয়ে আসছেন তাদের অভিজ্ঞতা এবারের ভোট অনেক শান্তিপূর্ণ এবং নির্বাচন কমিশন যথেষ্ট ভালো কাজ করেছে এরকমটাই বলেছেন সকাল থেকেই বিভিন্ন মানুষ। প্রণয় রায়, যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গে লড়াই আপনারা ভেবেছিলেন জোরদার দেবেন, কিন্তু উত্তরবঙ্গে সেই রকম লড়াই দিতে পারলেন না। দক্ষিণবঙ্গে যত আসবে ততই তো তৃণমূল বাড়বে, বিজেপি কোথায়? বিজেপি কোথায় সেটা তো 23 তারিখ দেখা যাবে। আর উত্তরবঙ্গে আমরা লড়াই যদি দিতে না পারি, এই যে প্রতিরোধটা আজকে তৈরি হয়েছে, এই একটা জায়গায় না, একাধিক জায়গাতে হয়েছে, এবং এই যে 82%, 83%, 84% যে ভোট পেয়েছে, এত সন্ত্রাস সত্ত্বেও তারপরেও যে ভোটটা দিয়েছে, কাকে দিয়েছে সে তো ভোটের রেজাল্টে পাওয়া যাবে। কিন্তু মানুষ আজকে, আমি 2 টাকা কেজি চাল আমার দরকার নেই, রূপশ্রী কন্যাশ্রীর দরকার নেই, 5 বছর পরে আমার যে ভোটাধিকার, সেই ভোটাধিকার আমার চাই, সেটা গ্রামের একজন সাধারণ মহিলা তারা আজকে বলছেন রূপশ্রী কন্যাশ্রী দরকার নেই, খাদ্যসাথী দরকার নেই, 2 টাকা চাল দরকার নেই, তারপরেও আমার ভোট দেওয়ার অধিকার চাই। ওটা নেওয়ার পরে যেটা আজকে পশ্চিমবঙ্গে বলা হচ্ছে, আমি রূপশ্রী দিয়েছি, কন্যাশ্রী দিয়েছি, 2 টাকা কেজি চাল দিচ্ছি, তার প্রতিরোধ তৈরি হচ্ছে। সব জায়গাতে হচ্ছে, ভোটের পার্সেন্টেজ বেড়েছে, সেইটা সম্ভব হয়েছে যে আজকে প্রতিরোধ আছে, বিজেপি লড়াইয়ে আছে, ময়দানে আছে বলে সেটা সম্ভব হয়েছে। 85 থেকে 86% অন অ্যাভারেজ হয়। আচ্ছা, এবার বিজেপি লড়াইতে আছে কি না, মানে অবশ্যই আমরা 23 তারিখ সেটা দেখবো। আমরা তো যারা রাজনৈতিক দল থেকে এসেছি তারা তো অবশ্যই বলবো যে আমরাই জিতছি। একটু আগে আপনাদের প্রিসাইডিং অফিসারের বুমটা দেখান, সেখানে বলে দিয়েছেন যে চোপড়ার যে বুথ, সব দলের এজেন্ট পাওয়া গেছে, বিজেপির এজেন্ট ছেড়ে দিলাম, সেটা হতেই পারে, সব জায়গায় সব জায়গায় সবার সাংগঠনিক শক্তি থাকে না। দেখুন রায়গঞ্জ, মানে সত্যি কথাটা সত্যিভাবে স্বীকার করে নেওয়া দরকার। আমরা যারা কংগ্রেস করি, আমি যদি বলি যে কার্শিয়াং থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে বসিরহাট, সব জায়গায় আমাদের খুব ভালো সংগঠন আছে, মিথ্যা কথা বলবো। আমাদের কিছু পকেটে এমন সংগঠন আছে যেখানে নরেন্দ্র মোদী ছেড়ে দিন, মমতা ব্যানার্জি ছেড়ে দিন, ডোনাল্ড ট্রাম্প এলেও আমরা জিতবো। না, বেসিক্যালি তুমি ঠিকই বলছো। এখানে একটা দুটো জিনিস যে মোদির যেটা মুশকিল হয়ে গেছে, এক হচ্ছে মুখে বাণী আর মানি, মানুষের সাথে মানুষের জন্য কাজ করার জন্য যেটা করা উচিত সেটা উনি করছেন না বলেই আমরা কেন মোদির বিরোধিতা করছি। কারণ একজন সরকার, তিনি প্রধানমন্ত্রী, তিনি প্রতিশ্রুতি শুধু মুখে দিয়ে গেছেন, কর্মে যদি দিত এবং আমি চুপ থাকতাম। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প প্রণয়দার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে প্রণয়দা, আমার একটা প্রশ্ন আছে, প্লিজ প্লিজ প্রণয়দা, আমার একটা প্রশ্ন আছে। আপনি বলছেন এখানে তৃণমূলের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠছে, জাতীয় ক্ষেত্রে কি সত্যি আঞ্চলিক দলগুলোর মাধ্যমে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে না? হতে পারে, হতে পারে, হচ্ছে না না। অন্য রাজ্যে আপনি এরকম কোথাও দেখাতে পারবেন? ভোটাধিকারের কথা বলছি না, আমি ভোটাধিকারের কথা বলছি না, আমি বলছি যে মোদির বিরুদ্ধে, মোদির যে কাজকর্ম তার বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোর প্রতিরোধ গড়ে উঠেছে কিনা এইভাবেই, যেখানে আপনাদেরকে কিছুটা অশনি সংকেতের মধ্যে রেখেছে। দেখুন, এই কষ্টেই তো আদবানি চলে যেতে হলো, যোশীকে চলে যেতে হলো, এই কষ্ট আর দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে আরে স্বপ্ন দেখা বলো, অনেক স্বপ্ন দেখা ভালো, সত্য বললেও স্বপ্ন। আমার প্রশ্ন, আমার অশনি সংকেত দেখছেন কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা নির্বাচনই আমাদের কাছে নির্বাচন, এবং আমরা যখন নির্বাচন লড়ি তখন সমস্ত দিক মাথায় রেখেই আমরা নির্বাচন লড়ি। আমরা প্রতিপক্ষকে কখনোই ছোট ভাবি না, এমন ভাবার কোনো কারণ নেই। আমরা প্রতিপক্ষকে খুব ছোট ভেবে ঘরে ঘুমিয়ে আছি। আমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে, কোথায় আমাদের সিট কমতে পারে, কোথায় না না না, পরিষ্কার বলি, মহাজোটকে বারবার আক্রমণ করতে হয়। সমিতা আসছি, প্লিজ সমিতা, প্লিজ সমিতা, প্লিজ সমিতা, প্লিজ প্লিজ সমিতা, প্লিজ। না,
মহাজোটকে বারবার আক্রমণ করতে হচ্ছে? অবশ্যই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আপনাদের শিবিরে অশনি সংকেত ঢুকিয়ে দিয়েছে। অশনি, আমি তো বললাম আমরা যখন লড়াই করব আমরা আমাদের প্রতিপক্ষকে কখনোই ছোট ভাববো না। তো পার্ট অফ দ্য পলিটিক্স, মহাজোট যদি হয় তো তাকে তো আক্রমণ করবো। আজকে সবাই যখন মোদিকে আক্রমণ করছে, কারণ বুঝে গেছে মোদি হয় তো মুমকিন হয়, এটা সাধারণ মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ এটা বুঝে গেছে রাহুল গান্ধীও এটা বুঝতে পারছেন না, মোদি হয় তো মুমকিন হয়, রাহুল এলে পরে মুমকিন হবে না। একদম মোদি হয় তো মুমকিন হয়। এই প্রথমবার হলো যে বিএসএনএল এর 45,000 লোক মাইনে পাচ্ছে না। মুমকিন হয় যে আজকে প্রথমবার যে টেরভেস্ট যদিও সরকারি নয়, টিআইএফ আর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চাররা টাকা পাচ্ছে না। ওএনজিসি লিকুইডেশনে যাবে, কংগ্রেস হাওয়া করে ওএনজিসি লিকুইডেশনে গেছে, ব্যাংকের সমস্ত টাকা তো কংগ্রেস ইন্ডিয়ান পোস্ট এনপিএ করে দিয়েছে। দাদা আপনি যথেষ্ট শিক্ষিত মানুষ, টিভিতে এসে এমন কিছু বলবেন না যেটা গেলে আপনি পাড়ায় হাসির খোরাক হয়। ওইসব আমাকে বলতে হবে না। আপনি জানেন কংগ্রেস কি করেছে, পাপ্পু বাবু কি করেছেন, ওই আপনি জানেন বিএসএনএল এর মাইনেটা আমরা ঠিক ডিপোজিট দেওয়া হয় না, সেই নিয়ে কংগ্রেস জানেন বিএসএনএল এর মাইনেটা ঠিক ডিপোজিট দেওয়া হয় না। আগামী দিনে আসলে আগামী আরো 5 দফা ভোট আছে, আরো 5 দফা। এই 5 দফার ভোট যে বাকি আছে, এ রাজ্যে ভোট যত দক্ষিণ দিকে আসবে তত কি উত্তেজনা বাড়বে, তত কি রাজনৈতিক চাপানুতর আরো বাড়বে, আরো উত্তেজনা বাড়বে, উত্তপ্ত হবে রাজনীতি। অনুব্রত মণ্ডল গতকাল মন্তব্য করেছিলেন, রাত 12টার পরে চোর আসলে ঠ্যাং ভেঙে দিন, রাত 12টার পরে কেউ ঘরে ঢুকলে পা ভেঙে দিন। আজকে আবার অনুব্রতর মন্তব্যে বিতর্ক, নাম না করে বিরোধীদের কটাক্ষ, গ্রামে চোর ঢুকলে টাকা গয়না লুট করবে, তাই চোর ঢুকলে বেমক্কা মারুন, ভেঙে দিন হাত পা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রণদেব মুখোপাধ্যায়ের সঙ্গে। রণদেব, কি বলেছেন অনুব্রত মণ্ডল? দেখো, অনুব্রত মণ্ডল নিজের জায়গা থেকে এক বিন্দু সরেনি। আজকে পাচনদিতে জনসভায় বক্তব্য রাখার পরে সাংবাদিকদের সামনে উনি পরিষ্কার জানিয়ে দেন, নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন যে গ্রামে যদি চোর ঢোকে সেই চোরকে বেধড়ক মারুন, ভেঙে দিন পা, এবং গ্রামে চোর ঢুকলে সে গয়না এবং সোনা টাকা চুরি করবে, তাকে ছাড়বেন না, পিটিয়ে মারুন। এইভাবে আজকে হুঙ্কার দিয়েছেন অনুব্রত বাবু। এবং অনুব্রত বাবু বক্তব্য রাখার সময় তো কথা বলেছেন ও মোদীকে বারবার উনি চোর শব্দ ব্যবহার করেছেন এবং মোদী চোর এইটা বলেই উনি বক্তব্য শুরু করেছিলেন। আগাপাশতলা উনি শুরুই করেছিলেন মোদী বিরোধী বক্তব্য। যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তখন কিন্তু উনি পরিষ্কার বলে দেন, বিজেপির নাম না করে বিজেপি কর্মীদের উদ্দেশ্যেই বলেন কটাক্ষ করে, যে গ্রামে যদি ভোটের চাইতে বা রাত্রে টাকা দিতে বা রাত্রে যদি ভোটের কোনো প্রচারে আসে তাদেরকে বেধড়ক মারুন, পা ভেঙে দেন এবং গুড়িয়ে দেন। ধন্যবাদ রণদেব। একবার দেখে নেওয়া যাক অনুব্রত মণ্ডল কি বলেছেন। রাত্রেবেলায় নাকি চোর পড়ছে, চোর যদি আসে বেরিয়ে হাত পা ভেঙে দেবে, চোরের পা হাত ভেঙে দেবে বেরিয়ে। কিন্তু একই কথা বলছি, চোর যদি গ্রামে করে মারবে না, ছেড়ে দেবে, সে গইলে গরু চুরি করে নেবে, কারো সোনা চুরি করে নেবে, কারো টাকা চুরি, বেধাক্কা মারবে, থানায় দিয়ে দেবে। রাত্রেবেলায় নাকি চোর পড়ছে, চোর যদি আসে বেরিয়ে হাত পা ভেঙে দেবে, চোরের পা হাত ভেঙে দেবে বেরিয়ে। কিন্তু একই কথা বলছি, চোর যদি গ্রামে করে মারবে না, ছেড়ে দেবে, সে গইলে গরু চুরি করে নেবে, কারো সোনা চুরি করে নেবে, কারো টাকা চুরি, বেধাক্কা মারবে, থানায় দিয়ে দেবে। মোদির সম্বন্ধে বলতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন, মোদিকে চোরও বলেছেন। আপনারা দিলীপ ঘোষের সমালোচনা করছেন, সমালোচনা করুন অনুব্রত মণ্ডলের। একবারেই না, কারণ উনি বলেছেন চোর পড়লে হাত পা ভেঙে দিতে, যে চুরি করবে।
চোরের বিরুদ্ধে তো যে কেউ আপনারা আমরা কি সবাই কথার যারা বসে পরিপ্রেক্ষিতে আছি বলেছেন? না না পরিপ্রেক্ষিতে বারবার একটাই। বলেছেন মোদি চোর বলেছেন তার আগে, তারপরে বলেছেন রাত্রিবেলা চুরি করলে কিনা সে তো প্রমাণ হবে, রাফাল নিয়ে যা হচ্ছে হবে, কিন্তু হেলিকপ্টার থেকে কালো অ্যাটাচি যখন নামছে সেটার মধ্যে কি আছে, কোন অফিসারের চাকরি চলে যাচ্ছে সেই তদন্ত করতে গেলে, আবার যখন বিরোধীদের মানে আইটি ঢুকছে এই কি মনে করছেন প্রণয়দা, যত দক্ষিণ দিকে আসবে ভোট ততই এইরকম উত্তেজনা বাড়বে এবং আপনাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে? তার মানে যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, সেই রাজ্যে বাড়িতে চোর আসে, অর্থাৎ ব্যর্থতা হচ্ছে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আর তার দলের লোক, অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো প্রশাসন নেই, চোর আসলে পুলিশ আটকাতে পারবে না, তাদের পা হাত পা ভেঙে দেওয়া হবে। এটাই তো আমরা বলছি, এটাই বলছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গের আমি শিবাজিদার কাছে আসবো। এইগুলো কতটা সঠিক বলে মনে হয় এই ভোটের মুহূর্তে এইভাবে বক্তব্য রাখা? আবার বলছি যে সংস্কৃতিটা শুরু হয়েছে সেটা একটা ওয়ার, এইরকম একটা যুদ্ধ চলছে, এরকম সংস্কৃতি, এই রকম সংস্কৃতিতে অনেকটা কিন্তু কিছুটা রেটরিক, এর মধ্যে রেটরিক মানে যেটা হচ্ছে বলা হচ্ছে আতিশয্য আছে এরকম কথা, কিন্তু ভয় হয় এই যে ধরনের আতিশয্যের কথা যেটা বলা হয় সেটা মানুষকে উত্তেজিত করে এবং উত্তেজিত করলে একটা পাল্টা উত্তেজনা তৈরি হয়। এটার ফলে যেটা বারংবার উত্তেজনা তৈরি হচ্ছে, পাল্টা দিলীপ ঘোষও বলছেন, পাল্টা আবার অনুব্রত এবং মণ্ডল তার মানে বলছেন। বোঝা যাচ্ছে না অয়ন, একটু আগে তুমি যেটা বললে যত দক্ষিণ দিকে নামবে পারদ কিন্তু ক্রমশ উপর দিকে উঠবে, চড়বে, এমনিতেই চড়ে গেছে পারদ দেখতে পাচ্ছি। আমি অরুণাভ ঘোষ, এই বাংলার এই ঐতিহ্য কোট আনকোট বহমান, তার মানে চলবে এটা? ব্যাপারটা হচ্ছে যে বৃহত্তর বাংলা বা ভবিষ্যতের স্বার্থ নিয়ে লোকে ভাবছে না, সে ভাবছে এই মুহূর্তে তার নিজের গেন, নিজের লাভ কতটুকুন হবে। তলিয়ে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠানে, যে আপনি আপনার দলের ঊর্ধ্বে উঠে ভাবুন বাংলার চৌকিদার চোর বলেন, মানে প্রধানমন্ত্রী নিজেকে চৌকিদার বলেছেন, তাকে চোর বলছেন, এটাও কি সঠিক? সঠিকের ব্যাপার না, ওটা একটা স্লোগান হিসেবে, এবং যে মানুষগুলোর কাছে পৌঁছবার চেষ্টা করছেন তাদের লেভেল সম্পর্কে কি ধারণা সেটা স্লোগানগুলো থেকে বোঝা যায়। অর্থাৎ আমি বলছি চৌকিদার চোর হয়, এই কথাটা যে বলছেন, অর্থাৎ যিনি চৌকিদার বলছেন তাকে কাউন্টার করার জন্য এই স্লোগানটা দেওয়া হচ্ছে। এটাকে কিন্তু তার চেয়ে অনেক সিরিয়াস যখন রাফাল নিয়ে তারা বক্তব্য রাখছেন, বা যখন এই মুহূর্তে সমীরবাবু বললেন যে হেলিকপ্টার থেকে সুটকেস নেমে যাচ্ছে, ওই স্লোগানটা ওটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই স্লোগান বা এই যে অনুব্রত মণ্ডলের কথাবার্তা থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অধঃপতনের ছবি আমরা পাচ্ছি, এবং সেইখানে একদম ক্ষুদ্র স্বার্থটা বড় হয়ে দেখা দিচ্ছে। বাংলার রাজনীতি, বাংলার সংস্কৃতি, আমাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, এগুলো নিয়ে কেউ বদল। আমি একটা কথা বলি, রাফাল এবং ইত্যাদিতে ঢোকার আগে, তার আগে বোফোর্স, তখনও কিন্তু উল্টো দিকের স্লোগান উঠেছিল, রাজীব গান্ধী ভ্রষ্ট হ্যায়, এটা সঞ্জয় সিং দিয়েছিলেন, বিশ্বনাথ প্রতাপ সিং এর আত্মীয়, এবং তারই হয়তো পাল্টা চৌকি, এই যে জায়গাটা কালচারটা ওখান থেকে হচ্ছে, এই কালচারটার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নবীন নেতা যদি বলি আমি, যুব নেতা যদি বলি আমি, এইগুলোই কালচার হয়ে দাঁড়াবে। কিন্তু ভবিষ্যতে কংগ্রেসকেও বলতে হবে, এই কথাগুলো বলছেও বিভিন্ন নেতা। খুব দামি একটা প্রশ্ন করেছো, এবং আমি প্রশ্ন করব সেই মানুষগুলোকে যারা হাততালি দিল, হাততালিটা যারা দিল তারা কিন্তু সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। আমি হয়তো স্লোগান দেওয়ার জন্য বলবো যে ওদের আছে অনুব্রত, এদের আছে দিলীপ ঘোষ, মুখের ভাষায় সবাই সমান, হয়তো সেটাই সঙ্গদোষ। তার পাশাপাশি কোথাও না কোথাও আমাদেরকেও দেখতে হবে, আমরা যারা মঞ্চের নিচে দাঁড়িয়ে থেকে হাততালি দিচ্ছি তাদেরকে বুঝতে হবে যে আমরা বলি কথায় মেঠো রাজনীতি, এই মেঠো রাজনীতিতে এই কথাগুলো চলে। এইখানেই তো সমস্যার জায়গাটা। যদি মেঠো রাজনীতিতে এটা চলে, মানে যে মান্যতাটা আমরা দিচ্ছি, তাহলে কি পরিবর্তন? কোনদিন কংগ্রেস নেতৃত্বের মুখ থেকে এই কথা শুনবো না গ্যারান্টি? যদি কংগ্রেস নেতৃত্বের মুখ থেকে আমরা এই কথাটা শুনি, আমি দর্থহীন ভাষায় এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি ঠিক একই রকম ভাবে সমালোচনা করব। যেটা সমীর চট্টোপাধ্যায় পারলেন না অনুব্রত মণ্ডলের সমালোচনা করলেন, আমি পারলেন না সমালোচনা আমি বাইরে একটু ডিফার করি। যারা হাততালি দিচ্ছেন মাঠে বসে, তাদের চেয়েও দায়িত্বটা কিন্তু অনেক বেশি যে নেতা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। খুব সত্যি কথা, হাততালি যারা দিচ্ছেন সেক্ষেত্রে দিলীপ ঘোষেরও দায়িত্ব বর্তায়, পুলিশকে মারা হোক এরকম না বলা। এতদিন চ্যানেলে আসছি তো, আমি কোনো সময় তৃণমূলের কেউ খারাপ করলে তারও শাস্তি হোক আমি এই মঞ্চে বলি। তার কারণ কথাটা যেটুকু আমি শুনে বলছি, যে রাত্রি 12টার পর যদি চোর ঢুকে
তাকে শাস্তি তো দিতেই হবে। আপনি সাধারণ চোর হিসেবে বলছেন। আমি সাধারণ চোর হিসেবে, কিন্তু আমাদের প্রতিনিধি সেটা বললেন লাভ নেই। সমিত দাও জানেন যে অনুব্রত মণ্ডল তাকে মিন করেছে, আগামী দিনে ভোটের লড়াই আরো কতটা উত্তপ্ত হতে চলেছে, কতটা উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে দক্ষিণবঙ্গের এই রাজনীতিতে তা স্পষ্ট। আজকে ভোট পর্ব শেষ হয়েছে, ভোটের হার ৮০% ওপরে। 23শে মেই বোঝা যাবে যে এই 3টি আসন তৃণমূল দখলে রাখতে পারলো নাকি অন্য কেউ ছিনিয়ে নিল, কংগ্রেস দখলে রাখতে পারলো নাকি বিজেপি প্রভাব বাড়ালো। এই নিয়ে আমরা অবশ্যই নজরে রাখবো এবং গোটা দিনের ভোটের খবর আপনাদের সামনে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেব সাম্প্রতিক খবরাখবর। আপাতত এ পর্যন্তই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ